25 জানুয়ারি রাত 12টা। বেশ কয়েকটা কালো গাড়ি ছুটে আসছে। গাড়ির তীব্র আলো চোখে পড়তেই চোখটা বন্ধ হয়ে আসে মেয়েটার। সামনের কালো গাড়িটা এসে আচমকাই ব্রেক করে। সামনের গাড়ি থামতে দেখে একে একে পিছনের 5টা গাড়ি থেমে যায়। পিছনের 5 গাড়ি থেকে কালো কোট প্যান্ট পরা বেশ কয়েকটা লোক বন্দুক হাতে বেরিয়ে এসে সামনের গাড়িটাকে কভার করে ফেলে, যাতে কেউ আক্রমণ করতে না পারে। সামনের গাড়িতে বসে থাকা জিসান খান রাগান্বিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন? ড্রাইভার কোনো উত্তর দেয় না। জিসানের কথায় বাইরে থেকে এক বডিগার্ড বলে, স্যার, রাস্তার মাঝখানে একটা মেয়ে পড়ে আছে। জিসান বিরক্তি নিয়ে গাড়ি থেকে বের হয়ে আসে, পকেটে হাত ভরে গাড়িতে হেলান দিয়ে দাঁড়ায়। একটা মেয়ে বডিগার্ড ডালিকে ইশারায় চেক করতে বলে। ডালি রাস্তায় পড়ে থাকা মেয়েটার দিকে এগিয়ে গিয়ে তুলে দেখে এখনো শ্বাস নিচ্ছে, তার মানে বেঁচে আছে, শুধু জ্ঞান হারিয়েছে। ডালি বলে, তার মেয়েটা বেঁচে আছে, জ্ঞান হারিয়েছে মনে হচ্ছে, মাথা থেকে রক্ত পড়ছে। পানি দাও চোখে মুখে। গম্ভীর গলায় বলে জিসান। এক বডিগার্ড গাড়ি থেকে পানির বোতল নিয়ে ডালির হাতে দেয়। ডালি পানি নিয়ে মেয়েটার চোখে মুখে ছিটিয়ে কিছুটা পানি খাইয়ে দেয়। কিছুক্ষণ পর মেয়েটা পিটপিট করে তাকায়। তার চারিপাশে এত কালো ড্রেস পরা লোক দেখে ভরকে যায় মেয়েটা। ঝটপট উঠে দৌড়ে গিয়ে সামনে থাকা মানুষটাকে জড়িয়ে ধরে। ডালি সহ বাকি বডিগার্ড হা হয়ে যায় মেয়ের এমন কাণ্ডে। এক বডিগার্ড তার পাশের বডিগার্ডকে ফিস ফিস করে বলে, আজ মেয়েটা শেষ। জিসান বিরক্ত হয়ে দাঁড়িয়ে আছে, তখন মেয়েটা বলে ওঠে, প্লিজ প্লিজ আমাকে বাঁচান কালামিয়া, প্লিজ আমাকে বাঁচান। মেয়ের মুখে কালামিয়া শুনে বডিগার্ডগুলো ভয়ে চুপসে যায়। এক বডিগার্ড ডালির কানে ফিস ফিস করে বলে, আরে আমাদের স্যার তো সাদা মিয়া, এই মিয়া কালো মিয়া বলছে কেন? চুপ কর। ডালি আস্তে করে ধমকে বলে। জিসান মেয়েটাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে এবার পা থেকে মাথা পর্যন্ত দেখে। গায়ে বিয়ের সাজ দেখেই মনে হচ্ছে বিয়ের পিড়ি থেকে ভেগেছে এই মেয়ে। দেখতে অনেক কিউট। জিসান কিছুক্ষণ তাকিয়েই থাকে মেয়েটার মুখের দিকে। মেয়েটা ভ্রু কুঁচকে জিসানের দিকে তাকিয়ে ভাব নিয়ে বলে, আমি জানি আমি অনেক সুন্দরী কিউটের ডিব্বা, তাই বলে এমন করে দেখতে হবে নাকি কালামিয়া? মেয়েটার কথায় জিসান ভ্রু কুঁচকে তাকায়, তবে এখনো চুপ করেই আছে জিসান। জিসানকে কোনো কথা বলতে না দেখে মেয়েটা বলে, এই কালামিয়া, আপনি কি বোবা? কথা বলতে পারেন না? ইস, এত সুইট একটা লোক কথা বলতে পারে না, ব্যাপারটা দুঃখজনক। ভাই, এই মেয়ের আজ শেষ দিন। এত কথা কি করে বলছে? চিনে না নাকি জিসান স্যারকে? এক বডিগার্ড ফিস ফিস করে বলে আরেকজনকে, এই কালামিয়ার দলবল, আপনারা তো কথা বলতে পারেন নাকি? কিছু তো বলুন, এত কিউট একটা মেয়ে হেল্প চাইছে আর আপনারা চুপ করে আছেন। জিসান ডালিকে ইশারায় বলে মেয়েটাকে আর এত রাতে এখানে কি করে জিজ্ঞেস করতে। জিসানের কথায় ডালি মেয়েটার কাছে এসে বলে, এই মেয়ে, তোমার নাম কি? আর এখানে এত রাতে কি করছো? ডালির কথায় মেয়েটা কাঁদো কাঁদো হয়ে বলে, আপু গো, কি বলবো দুঃখের কথা। মেয়েটাকে থামিয়ে ডালি বলে, দুঃখ না, দুঃখ হবে। এ কি ব্যাপার তো শুনেন আপু, আমার দুঃখের কথা। আমার আব্বু আম্মু নেই, সেই ছোটবেলায় আমাকে একা রেখে চলে গেছে। ছোট থেকে মামা মামির কাছে মানুষ হয়েছি জানো আপু। আমি মামির সব কাজ করে দিতাম, তারপরে আমায় খেতে দিত, তাতেও আমার কোনো আপত্তি ছিল না গো আপু। কিন্তু এখন টাকার লোভে এক বুইড়া বেটার লগে আমার বিয়া দিচ্ছিল গো। অনেক কষ্টে বাসা থেকে বেরিয়ে চলে এসেছি। আমি কোনো দিন ওই বাড়িতে যাব না, গেলেই বুইড়ার লগে ধইরা বাইন্দা বিয়ে দিবে। আচ্ছা আপু, তুমিই বলো, আমার মতো কিউট সুইটকে বিয়ে করার অধিকার কি ওই টাকলা বুইড়ার আছে? তুমিই বলো। ডালি কি উত্তর দিবে কিছুই বুঝতে পারছে না, তবুও বলে, নানি, হ্যাঁ তুমি ঠিক বলছো আপু, ওই বুইড়ার অধিকার নাই আমার মতো সুন্দরীকে বিয়ে করার। আমার জামাই হওয়ার অধিকার তো এই খাম্মা চিকনার মতো ছেলের আছে। শেষের কথাটা লজ্জা লজ্জা ভাবে আর জিসানকে দেখিয়ে বলে মেয়েটা। মেয়েটার কথা শুনে সবাই ভ্যাবাচাকা খেয়ে যায়। জিসান তো বিরক্ত হয়ে সব দেখছে শুনছে। ডালি ভ্যাবাচাকা খেয়ে বলে, তোমার নাম কি? আর তোমার মাথা ফাটলো কি করে? আমার নাম মিহু, আর আমি যখন প্রাণপণে পালাচ্ছিলাম তখন রাস্তায় পড়ে যাই, তখন মাথা ফেটে গেছে। মিহু চমকে পিছনে তাকিয়ে দেখে কালামিয়া কথা বলছে। অবাক হয়ে বলে, ও মা, কালামিয়া আপনি কথা বলতে পারেন? আপনি বোবা না? জিসান বিরক্ত চোখে তাকায় মিহুর দিকে। ডালি নিজের মনের প্রশ্ন চেপে রাখতে না পেরে এবার বলেই দেয়,
তুমি স্যারকে কালা মিয়া বলছো কেন? স্যার তো যথেষ্ট ফর্সা। আরে দেখো না, পায়ের জুতো থেকে সানগ্লাস পর্যন্ত সব কালো পরে আছে, সঙ্গে এতগুলো লোককেও কালো পরিয়ে রাখছে, তাই ওনার নাম কালা মিয়া। সুন্দর তাই না? শাট আপ। অনেকক্ষণ ধরে এই মেয়ের বক বক শুনেছি। একে জিসান আর কিছু বলতে নিবে তার আগেই মিহু বলে, ওই মিয়া, ওই ধমকান কাকে? হ্যাঁ, আমি কি ভয় পাই নাকি? বেশি বলে ফেলছো তুমি। আমি বেশি বলছি না, আমি ঠিক বলছি। আর একটু হলে আমাকে গাড়িতে চাপা দিয়ে মেরে ফেলতো। আবার আসছে দেখো বড় বড় কথা বলতে। তুমি জানো তুমি কার সঙ্গে কথা বলছো? আমি জেনে কি করব? আপনি কোন লাট সাহেব? হ্যাঁ, চুপ করে, স্যার রেগে গেলে আজকে তোমাকে আস্ত রাখবে না। পাশ থেকে ডালি মিনমিন করে বলে, কে লোক আমাকে আস্ত না রাখার? নাম জিসান খান। এই যে ঢিস ঢিস করে গুলি করে মানুষ মারে ওই লোকটা? হ্যাঁ। ও আচ্ছা, কি? মিহু ভয়ে জিসানের দিকে তাকায়। জিসান রাগে চোখে মিহুর দিকে তাকিয়ে আছে। মিহু মুখে জোর করে হাসি আনার চেষ্টা করছে, কিন্তু হাসি আসছেই না। মাথাটা এবার ঝিমঝিম করা শুরু করেছে। চারিপাশ আরো বেশি অন্ধকার লাগছে। জিসান কিছু বলতে যাবে তার আগেই মিহু ঢলে পড়ে জিসানের বুকে। 25 জানুয়ারি রাত 11:30। শিকার এইদিকে এগিয়ে আসছে, আপনি পারবেন তো পিয়ে? বিশেষ রাখুন স্যার, এই কাজ যখন আমি নিয়েছি ঠিক করে দেখাবো। আহনাব জিসান খানের চোখ ফাঁকি দেওয়া এত সহজ না পিয়ে। পুরো কলকাতা এক নামে ভয়ে কাঁপে, সেটা হলো জিসান। আজ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো প্রমাণ কেউ জোগাড় করতে পারেনি। যেই তার বিরুদ্ধে গেছে সেই লাশ হয়ে ফিরে এসেছে। আপনি এই কাজে নতুন এসে যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা খুব রিস্কি হয়ে যাবে আপনার জন্য। আপনার থেকে বড় বড় খেলোয়াড় আহনাব জিসান খানের হাতে মারা পড়েছে। আপনি কি এখনো চান তার বিরুদ্ধে যেতে? পিয়ে দীর্ঘশ্বাস লুকিয়ে জবাব দেয়, হ্যাঁ, যেতে চাই। এই জিসান খানের শেষ আমি দেখতে চাই। এতে আমার মৃত্যু হলেও হবে। পুরো কলকাতার মানুষকে ভয় থেকে মুক্তি করতে চাই। কত শত মায়ের বুক খালি করার প্রতিশোধ নিতে চাই আমি। কলকাতা কোনো মাফিয়ার ভয়ে থাকবে না। কলকাতা থেকে এই জিসান নামক মাফিয়ার ট্যাগ মুছে দিতে চাই আমি। পিয়ে রাগান্বিত হয়ে কথাগুলো বলে। তার যেন একটাই কাজ, এই জিসানকে শাস্তি দেওয়া। ফোনের অপর পাশ থেকে মিস্টার রাসেল বলে ওঠে, ওকে পিয়ে, জিসান খান কিছুক্ষণের মধ্যে আসবে। আপনি সাবধান থাকবেন। মনে রাখবেন, জিসান খানের কাছে ধরা পড়া মৃত্যু। আমরা আপনাকে সাহায্য করব। ওকে স্যার, আমি ফোনটা এখনই রেখে দিচ্ছি, আপনি এসে নিয়ে যাবেন। বলেই পিয়ে ফোনটা সেখানে রেখে দেয়। নিজেকে আরও একবার দেখে নেয় সব ঠিকঠাক আছে কিনা, আর নিজে নিজে বলে, মিস্টার জিসান খান, তুমি যত বড়ই মাফিয়া হও না কেন, আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। সব পাপের শাস্তি তুমি এবার পাবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। চোখ খুলে চারিদিক দেখে খুব অচেনা মনে হলো মিহুর কাছে। এই রুম আগে কখনো দেখেনি ও। এত বড় রুম, চোখ বড় করে দেখছে মিহু। আরে বাস, এই রুম দেখে অনেক বড়, ফুটবলও খেলা যাবে। কিন্তু এই বাসা কার? কে নিয়ে এলো আমাকে এখানে? মিহু ভাবতে ভাবতে উঠে দাঁড়ায় বেড থেকে। উঠেই নিজের দিকে খেয়াল করে দেখে গায়ে একটা টি শার্ট আর ট্রাউজার। চমকে ওঠে মিহু, কারণ তার খুব ভালো করে মনে আছে গত রাতে মিহু বিয়ের সাজে পালিয়েছিল, আর নিজে সে এগুলো পরেনি। তাহলে কি মিহুর সঙ্গে খারাপ কিছু হয়েছে? ভেবেই মাথায় হাত দিয়ে বসে পড়ে মিহু। তখন খেয়াল করে মাথায়ও ব্যান্ডেজ করা। আস্তে আস্তে কাল রাতের কথা মনে করতে থাকে মিহু। মাফিয়া জিসান খানের সামনে পড়েছিল, তারপরে না বুঝেই অনেক কথা শুনিয়েছিল জিসানকে। জিসানের পরিচয় জানার পর মিহু জ্ঞান হারায়। তাহলে কি জিসান এনেছে মিহুকে তার বাসায়, আর নিয়ে এসে নিজের ড্রেস পাল্টে দিয়েছে? ভেবেই কান্না পাচ্ছে মিহুর। না, আমি কান্না করব না। এই জিসান খানকে আমি ছাড়বো না। আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার সঙ্গে খারাপ কাজ করেছে। মাফিয়া বলে কি যা নয় তাই করবে নাকি? দেখাচ্ছি মজা। এসব নিজে নিজে বলেই মিহু উঠে দাঁড়ায়। রুম থেকে বেরিয়ে আরো একটু চমকে যায়। এ তো বিশাল বড় বাড়ি। এত বড় বাড়িতে তো অনেক রুম। জিসান কোন রুমে থাকবে কি করে বলবে মিহু? চিনবে কি করে? আরে বাবা, তো অনেক বড় বাড়ি। আমি তো হারিয়ে যাবো এই বাড়িতে একা ঘুরলে। মিহু দেখে অনেক কাজের লোক কাজ করছে। কেউ ঘর পরিষ্কার করছে, কেউ রান্না করছে। মিহু বুঝতে পারছে না এত রুমের মধ্যে কোন রুম জিসানের হবে। আমাকে যেহেতু নিচের রুমে রেখেছে, সেহেতু এই জিসানের রুম উপরেই হবে।
মালিকরা তো উপরেই থাকে, বুঝেছি, এখন যাই। মিহু এসব ভেবে ওপরে যাওয়ার জন্য পা বাড়ায়। ওপরে গিয়ে পরে আরেক ঝামেলায়। ওপরেও তো অনেক রুম, কোন রুমটা জিসানের হবে এবার? মিহু এক এক করে সব রুম চেক করে, কিন্তু একটা রুমের কাছে গিয়ে দেখে রুমটায় তালা লাগানো। মিহু বুঝলো না সব রুম খোলা, অথচ এই রুমে কেন তালা লাগানো। তালাটা দেখে মনে হচ্ছে রোজ এই রুম খোলা হয়, কারণ অনেক দিন ধরে বন্ধ থাকলে তালাটায় জং ধরে থাকতো, কিন্তু এই তালায় জং নেই, চকচকে হয়ে আছে। তার মানে এই রুম রোজ খোলা হয়, কিন্তু তালা কেন দিয়ে রেখেছে বুঝতে পারছে না মিহু। মিহু ব্যাপারটা না ভেবে জিসানকে খুঁজতে লেগে পড়ে। তালা বন্ধ রুমের পাশের রুমটা জিসানের। মিহু চুপি চুপি ভিতরে যায়। পুরো রুম অন্ধকারে আচ্ছন্ন। মিহু চুপি চুপি এগিয়ে যেতে লাগে জিসানের দিকে, কিন্তু ফ্লোরে কিছু পড়েছিল, তাতে পা আটকে মিহু ধপাস করে বেডে পড়ে। বুকের উপর ভারী কিছু পড়তেই ঘুম ভেঙে যায় জিসানের। হাত বাড়িয়ে রুমের লাইট অন করে। বুকের উপর কোনো মেয়েকে পড়ে থাকতে দেখে জিসান। মুখটা ভালো করে দেখে, কাল রাতের মেয়েটা মুখের মেকআপ নেই, চুলগুলো এলোমেলো, ভয়ে চোখ বন্ধ করে আছে। দেখতে অনেক সুন্দর লাগছে। মাহিরের কাছে কিছুক্ষণ একভাবেই তাকিয়ে থেকে কি যেন ভেবে এক ঝটকায় দূরে ফেলে মিহুকে জিসান। জিসানের ধাক্কায় মিহু বেডের নিচে পড়ে আর ব্যথায় আহ বলে ওঠে। জিসান রেগে বলে, এই মেয়ে, তুমি এই রুমে কি করছো? সাহস কি করে হয় তোমার আমার অনুমতি না নিয়ে আমার রুমে প্রবেশ করার? এই, আপনি চুপ করেন তো। আল্লাহ গো, আমার কোমরটা গেল গো। এত জোরে কেউ ধাক্কা দেয়? দেখেন, আমার কোমর গেল। এখন আমাকে কোনো হ্যান্ডসাম ছেলে বিয়ে করবে না, সেই মামির পছন্দ করা টাকলা কাকুকেই বিয়ে করতে হবে। না, এ হতে পারে না। তার আগে আমি নিজেকে শেষ করে দিব। চিনিকে। শাট আপ স্টুপিড, তোমার কি ভয় করছে না? তুমি জানো তুমি কার রুমে এসে এসব ফালতু কথা বলছো? আপনার লজ্জা করছে না? রাতে একটা মেয়ের সর্বনাশ করে এখন ন্যাক্কা সাজছেন। মিহু রেগে তেরে এসে বলে, হোয়াট? সর্বনাশ? কিসের সর্বনাশ? আর কার সর্বনাশ? কনফিউশন হয়ে জিজ্ঞেস করে জিসান। কার মানে কি? হ্যাঁ, আমার আমার রাতে আপনি আমার সঙ্গে খারাপ কাজ করেছেন, আবার এই ড্রেসও পাল্টে দিয়েছেন। বুঝি না ভেবেছেন আমি? এখন আবার কি হবে? কে বিয়ে করবে আমাকে? জিসান এবার বুঝলো মিহু কোন সর্বনাশের কথা বলছে। রেগে জিসান মিহুর কাছে এসে বলে, স্টুপিড একটা, তোমার মতো মেয়ের সঙ্গে এই মাহির ওইসব করবে? হাউ ফানি। তোমার এই ড্রেস ডালি চেঞ্জ করে দিয়েছে, আর এই মাথায় ব্যান্ডেজ ডালি করে দিয়েছে। আমি জাস্ট তোমাকে আমার বাসায় নিয়ে আসার পারমিশন দিয়েছি। এর বাইরে তুমি মরলে বাঁচলে এতে আমার কিচ্ছু যায় আসে না। মাইন্ড ইট। বেরিয়ে যাও আমার রুম থেকে। এরপরে আমার রুমে আসার সাহস দেখাবে না গো। জিসানের এমন রাগ নিয়ে কথা বলায় মিহু মুখ ফুলিয়ে রুম থেকে বেরিয়ে যায়। রুম থেকে বেরিয়ে গিয়ে নিজে নিজে বলে, আসছে দেখো, আমার রুমে আসার সাহস দেখাবে না। 100 বার যাবো, অনেকবার যাবো। কি করবি? আই, কি করবি? কর শালা। বিড়বিড় করতে করতে নিচে নেমে আসে মিহু। এই জিসানের উপর খুব রাগ লাগছে তার। রুমেই তো গেছে, চুরি তো করতে যায়নি। জিসানের 14 গোষ্ঠীর ষষ্ঠী পুজো করছিল, ঠিক তখন কেউ একজন বলে, কি মিউ, এখন কি অবস্থা, কেমন আছো? মিহু তাকিয়ে দেখে ব্ল্যাক কোট প্যান্ট পরা এক মেয়ে। মিহু মনে করার চেষ্টা করলো এই মেয়েকে, তখনই মনে পড়েও গেল এই ডালি। মিহু মুখে হাসি নিয়ে বলে, এই তো আপু ভালো, কিন্তু আমাকে এখানে কে নিয়ে এসছে আপু? জিসান শাল, তুমি খুব লাকি মিউ। এই প্রথম জিসান স্যার কোনো মেয়েকে তার বাসায় নিয়ে এসেছে, এমনকি থাকার অনুমতিও দিয়েছে। ডালি আর কিছু বলতে যাবে তার আগেই ওপর থেকে জিসান বলে, থাকতে দিয়েছি এর মানে এই না বসে বসে খাবে। এই বাড়িতে থাকতে হলে এই বাড়ির কাজে হাত লাগাতে হবে। এমনি এমনি তো আর কাউকে খাওয়াতে পড়াতে পারবো না। ডালি তাকে বাড়ির সব কাজ বুঝিয়ে দাও। বলেই রুমে চলে যায় জিসান। এত বড় মাফিয়া হয়েও কি কিপটামি করছে রে বাবা। মিহু মনে মনে বলে, স্যার কি বললো দেখলে তো? পারবে তুমি কাজ করতে? হ্যাঁ হ্যাঁ পারবো। মামির বাসায় তো আমিই সব কাজ করেছি। আমি অনেক ভালো রান্না পারি। রান্না ছাড়াও তোমাকে আরেকটা কাজ করতে হবে। মিহু ভ্রু কুচকে জিজ্ঞেস করে, কি কাজ? ডালি মিহুকে বলে, আমার সঙ্গে এসো। ডালি মিহুকে নিয়ে একটা রুমের দিকে যেতে লাগে। মিহু বুঝতে পারছে না ডালি কোথায় নিয়ে যাচ্ছে তাকে। একটা রুমের কাছে গিয়ে দরজা খুলে ভিতরে যায় ডালি। মিহু ভিতরে গিয়ে দেখে বেডে একটা মহিলা শুয়ে আছে। মিহু বুঝলো না এই মহিলা কে। মিহু প্রশ্ন ভরা চোখে ডালির দিকে তাকায়। ডালি বলে, এটা স্যারের আম্মু মাহিরা খান, উনি প্যারালাইসিস।
কোনো এক দুর্ঘটনা এমন হয় ওনার। কথা বলতে পারে না, কিন্তু সব কথা শুনতে পারে, বুঝতে পারে, হাঁটাচলা করতে পারে না। এই রুমে সারাক্ষণ পড়ে থাকে। কিছুদিন আগে স্যার আমাকে বলেছিল ম্যামের জন্য ভালো কাউকে নিয়ে আসতে, যাতে দেখাশোনা করতে পারে ভালো করে। আমার মনে হয় তুমি এই কাজ ভালো পারবে। তো তুমি কি ম্যামের দেখাশোনা করতে চাও? মিহু এক দৃষ্টিতে তাকিয়েছিল জিসানের আম্মুর দিকে। ডালির কথায় মিহু বলে, পারবো আন্টি, সব কিছু আমি করব আজ থেকে। মিহুর কথায় ডালি মুচকি হাসে। জিসান খাবার টেবিলে বসে নাস্তা করছে। মিহু কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। তখনই একটা লোক আসে। হ্যাঁ জিসান। ছোট আব্বু, তুমি কখন এলে? আসো নাস্তা করো। জিসানের ছোট আব্বু আরিয়ান খান। জিসান এই আরিয়ান খানকেই অন্ধের মতো বিশ্বাস করে। আরিয়ান খান যা বলে তাই মেনে চলে জিসান। আরিয়ান খান একটা চেয়ার টেনে বসে জিসানকে কিছু বলতে যাবে, তার আগেই চোখ পড়ে মিহুর দিকে। ভ্রু কুচকে জিজ্ঞেস করে, এই মেয়েটাকে আগে তো দেখিনি। ম্যামের দেখাশোনা করার জন্য এসেছে। জিসানের আগে ডালি বলে কথাটা। ও। মিহুর পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখে আরিয়ান। মিহুর কাছে এই আরিয়ান খানের হাবভাব ঠিক মনে হলো না। জিসান আরিয়ান নাস্তা করছে আর টুকটাক কথা বলছে কিছু একটা নিয়ে। খাওয়া শেষে জিসান আরিয়ান ডালি বেরিয়ে যায়। বাকি কাজের লোক সবকিছু গুছাতে ব্যস্ত হয়ে পড়ে। এই সুযোগে মিহু আবার জিসানের রুমের দিকে পা বাড়ায়। সকালে উঠে জিসান রেডি হয়ে নিচে আসে। নাস্তা করেই বেরিয়ে পড়বে তার রোজকার কাজে। মিহু আজ নাস্তা বানিয়েছে, সব টেবিলে সুন্দর করে সাজিয়ে রেখেছে। জিসান তারা দিয়ে টেবিলে বসে। রম্পি, আমার নাস্তা জলদি দে, বের হতে হবে, কাজ আছে। মিহু হুট করেই বলে ওঠে, আজ আবার কিসের কাজ? আজ না শুক্রবার? কাজ বাদ দিয়ে নামাজ পড়তে যাবেন। জিসান বিরক্তি নিয়ে বলে, এখন কি তুমি আমাকে বলে দিবে আমি কোন দিন কি করব না করব? আমি বলার কে? যেটা সত্যি কথা সেটাই বলেছি। এখন আপনি শুনবেন কি শুনবেন না সেটা আপনার বিষয়। শাট আপ স্টুপিড। থাকতে দিয়েছি বলে মাথায় চড়ে বসো না। আর তুমি ভুলে যাবে না কার সঙ্গে কথা বলছো। রেগে বলে জিসান। পাপী লোক একটা, পাপের কাজেই তো ডুবে আছে, নামাজ পড়ার সময় কই? মিহু মনে মনে বলে। মুখ ফুটে মিহু আর কিছু না বলে বড় একটা মুখ ভেঙচি দিয়ে রান্নাঘরে চলে যায়। জিসানের আম্মুর জন্য স্যুপ বানাচ্ছে আর জিসানের 36টা বাজাচ্ছে মিহু। বাসায় থাকতে দিয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? আর কি বলে, হ্যাঁ তুমি ভুলে যাবে না কার সঙ্গে কথা বলছো। কোন লাট সাহেব রে তুই, যে তোর সঙ্গে কথা বলতে পারবো না? নিজে নিজে বাকবাকম করছে আর স্যুপ বানাচ্ছে মিহু। স্যুপ বানানো শেষ হলে সেটা নিয়ে যায় মাহিরা খানের রুমে। রুমে প্রবেশ করে দেখে জিসান বসে আছে মাহিরা খানের পাশে। জিসানের হাতে তার আম্মুর হাত। মুখের দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। মিহু রুমের বাইরে গেল। আবার হুট করে তো আর যাওয়া যায় না ভিতরে। বাইরে গিয়ে নক করলো মিহু। জিসান পিছনে তাকিয়ে দেখে মিহু খাবার হাতে। মিহুকে দেখে জিসান ভ্রু কুচকে বলে, তুমি এখানে? মিহু মুখ ভার করে অন্যদিকে তাকিয়ে জবাব দেয়, ডালি আপু আন্টির দেখাশোনার জন্য আমাকে রেখেছে। মিহুর কথা বলার ভঙ্গি দেখে অবাক হলো জিসানের কাছে। এই মেয়েকে অনেক আজব মনে হচ্ছে। আজ পর্যন্ত যত মেয়ের সঙ্গে কথা বলেছে জিসান, সব মেয়েগুলাই হা করে তাকিয়ে থেকেছে জিসানের দিকে। আর এই মিহু কিনা জিসানকে রাগ দেখাচ্ছে। এত সাহস পাচ্ছে কই সেটাই বুঝতে পারছে না জিসান। মিহু দেখে জিসান তার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। সেটা দেখে মিহু আরেক দফা মুখ ভেঙচি দিয়ে দেয়। জিসান এবার উঠে দাঁড়ায়। মিহু কিছুটা ভয় পায় কিন্তু প্রকাশ করে না। জিসান মিহুর অনেকটা কাছে চলে যায়। মিহুর নিঃশ্বাস নিতে কষ্ট হতে লাগে, তবুও মুখের ভাব ডোন্ট কেয়ার টাইপ। জিসান কিছু না বলেই মিহুর পাশ কেটে চলে যায় বাইরে। মিহু যেন ফাপ ছেড়ে বাঁচে। স্যুপের বাটি নিয়ে মারিয়া খানের কাছে গিয়ে বসে মিহু। স্যুপ খাইয়ে দিতে দিতে মিহু বকবক করে, আপনার ছেলেটা না বড্ড আজব, কখন কি করে বোঝাই যায় না। আচ্ছা, আপনার ছেলে এত কম কথা বলে কেন বলুন তো? কথা বলতে জানে না নাকি? সব সময় মুখটা বাংলার পাঁচের মতো করে রাখে। আমি বলে রাখছি আন্টি, আপনার কপালে বৌমা জুটবে না। আরে এমন খারুচ মার্কা ছেলেকে কোন মেয়ে বিয়ে করবে বলুন তো? দেখতে সুন্দর হলে কি হবে, মুখে তো সবসময় তিতা তিতা কথা। আচ্ছা ছাড়েন আপনার ছেলের কথা, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন তো। আমার মনে হয় কি আপনার ছেলে আপনাকে খুব প্রয়োজন, আপনার ভালোবাসার খুব প্রয়োজন। আপনার ছেলে তো অনেক টাকা, এখনো আপনাকে ঠিক করতে কেন পারলো না বুঝছি না। গত 12 বছর ধরে কেউ এমন হয়ে পড়ে থাকে?
সময়টা একটু বেশি হয়ে গেল না? মেডিসিনের কি কাজ করে না নাকি? মিহু এমন হাজারো কথা বলতে থাকে, কিন্তু অপর পাশ থেকে কোনো উত্তর আসে না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা দুটো চোখ ছাড়া। মিহু এই চোখের ভাষা বুঝতে পারে, এই চোখে অনেক মায়া, ভালোবাসা, কষ্ট, আফসোস লুকিয়ে আছে। মিহুর মনে হয় মাহিরা খানের এই চোখ অনেক কিছু জানে, দেখেছে। সুস্থ হয়ে ওঠার আপ্রাণ চেষ্টা, কিন্তু উনি সুস্থ হয়ে উঠছে না। মিহু সুইপ খাওয়া শেষ করে মুখ মুছে দিতে দিতে বলে, আমি আপনাকে সুস্থ করে তুলবো, দেখবেন একদিন আপনিও হেঁটে বেড়াবেন, অনেক অনেক কথা বলবেন আমার মতো। আচ্ছা, আমি যে আপনার কাছে এসে এত বক বক করি, আপনার বিরক্ত লাগে না? কিন্তু আমি কথা দিচ্ছি আপনাকে, আপনি এখন আমার বক বক শুনুন, আপনি সুস্থ হবেন, দিয়ে আমি আপনার বক বক শুনবো, পাক্কা। মিহুর এসব কথা শুনে চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে মাহিরা খানের। মিহু বুঝতে পারলো এই চোখের পানি কষ্টের নাকি সুখের। মিহু পরম যত্নে চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, এই চোখে পানি মানায় না আন্টি? আচ্ছা, আমি আপনাকে মামনি বলি? আন্টি আন্টি করতে না আমার কেমন জানি লাগে। আচ্ছা মামনি বলি। আচ্ছা মামনি, এবার মেডিসিনটা খেয়ে নিন তো। মিহু মামনিকে মেডিসিন খাইয়ে দিয়ে ভালো করে কম্বল গায়ে দিয়ে বাইরে যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। তখনই বাইরে দরজার সামনে থেকে কেউ সরে গেল মনে হলো মিহুর। মিহু তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এদিক সেদিক দেখলো, কিন্তু কাউকেই দেখতে পেল না। তাহলে মিহুর মনের ভুল, নাকি সত্যিই কেউ লুকিয়ে দেখছিল তাকে? বড্ড রহস্যময় লাগছে মিহুর কাছে। এই বাড়িটা কেন মনে হচ্ছে এই বাড়িতে কিছু একটা চলছে সবার চোখের আড়ালে। এমনকি জিসান খানও জানে না এই বিষয়ে। কি হতে পারে কি এই বাড়ির রহস্য? দেখতে দেখতে 15 দিন কেটে যায় মিহুর জিসানের বাড়িতে। এর মধ্যে জিসানের সঙ্গে টুকটাক কথা কাটাকাটি হয়েছে। সামনে পড়লে মিহু এখন মামনির রুমেই সময় কাটায় বেশি। মিহুর এখনো মনে হয় কেউ নজর রাখে তার উপর। যখনই মামনি রুমে যায় মিহু, আচ্ছা এই মামনির রুমে কি আছে, আর কেই বা নজর রাখছে যা মিহুর চোখে এখনো পড়ছে না? এর মধ্যে মিহু জিসানকে খেয়াল করেছে, বড্ড চুপচাপ, দরকার ছাড়া কথা বলে না। মিহুর মানতে খুব কষ্ট হচ্ছে, এই লোক কিনা মাফিয়া, বিনা দোষে খুন করে একের পর এক। কিন্তু মিহুর কেন মনে হয় জিসান যা করছে তা বাধ্য হয়ে। জিসানকে কান্না করতে দেখেছে মিহু মামনির হাত ধরে। জিসান পুরো কলকাতার মানুষের কাছে যতটা ভয়ঙ্কর, ততটা না জিসান। মনের মধ্যে অনেক কষ্ট তার, সেটা মামনির কাছে আসলেই বোঝা যায়। মিস্টার রাসেল, একজনের পুরো ডিটেলস চাই আমার। কার বিয়ে? আরিয়ান খানের, জিসান খানের ছোট আব্বু আরিয়ান খান। এর পুরো ডিটেলস আমাকে দাও, আর খুব জলদি দাও। ওকে, কাজ হয়ে যাবে। আকাশে ঘন কালো মেঘ উঠেছে, মনে হয় বৃষ্টি হবে। ছাদে কাপড় শুকাতে দেওয়া আছে। মিহু ছাদে গিয়ে এক এক করে সব কাপড় তুলে নিয়ে নিচে নামতে লাগে। এর মধ্যে অনেক জোরে গর্জে ওঠে মেঘ। মিহু তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগে। তাড়াহুড়োয় কারো সঙ্গে ধাক্কা লাগে মিহুর। তাকিয়ে দেখে জিসান। চোখ মুখ দেখে মনে হচ্ছে খুব রেগে আছে, লাল হয়ে আছে চোখ। মিহু কথা বাড়ালো না, পাশ কাটিয়ে নিচে যেতে লাগলো। যেতে যেতে একবার পিছনে তাকিয়ে দেখে জিসানও ছাদে চলে যাচ্ছে। মিহু নিচে এসে কাপড়গুলো রাখতেই খুব জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। মিহুর মনে পড়ে জিসান তো ছাদে, বৃষ্টি হচ্ছে, তাও নিচে আসছে না কেন। মিহু একটা ছাতা নিয়ে আবার ছাদে চলে যায়। ছাদে গিয়ে দেখে জিসান ছাদের রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে আছে। এত জোরে বৃষ্টি পড়ছে, তাও লোকটা আকাশের দিকে কি করে তাকিয়ে আছে বুঝলো না মিহু। মিহু ছাতা নিয়ে জিসানের পাশে দাঁড়ায়। নিজের উপর বৃষ্টির পানি পড়ছে না দেখে চোখ খুলে পাশে তাকায় জিসান। পাশে মিহুকে ছাতা হাতে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুচকায়। মিহু বলে, বৃষ্টি পড়ছে, ঝড় হবে, আপনার রুমে চলুন। জিসান মিহুর কথায় জবাব না দিয়ে মিহুর হাতে থাকা ছাতাটা এক ঝটকায় ফেলে দেয়। সঙ্গে সঙ্গে মিহু বৃষ্টির পানিতে ভিজে চুপচাপ হয়ে যায়। মিহু বলে, এটা কি করলেন? পুরো ভিজে গেলাম তো, চলুন নিচে। কথাটা বলেই মিহু জিসানের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগে, কিন্তু এক চুলও নড়াতে পারল না জিসানকে মিহু। উল্টো জিসান মিহুকে এক টানে নিজের একদম কাছে নিয়ে আসে। মিহু কিছু বলতে গিয়েও বলতে পারল না। জিসানের চোখের দিকে তাকিয়ে জিসান মুখ খোলে, আই নিড কেয়ার, আই নিড লাভ। ভালোবাসা চাই আমার, অনেক বেশি ভালোবাসা। জিসানের এই এলোমেলো কথা কিছু বুঝতে পারল না মিহু। তবে কথা শুনে মিহু বুঝলো জিসান ড্রিঙ্ক করেছে, যা বলছে সব নেশায় বলছে। জিসান মিহুকে আরো একটু কাছে এনে বলে, আজ যে আমি আটকে পড়েছিলাম রাস্তায়, তখন আমি কি দেখেছি জানো? নেশা ওটা কণ্ঠে বলে জিসান, কি? এক সুখী পরিবার। ভদ্রলোক তার প্রিয়সী ও তার ফুটফুটে এক মেয়ের হাত খুব যত্নে ধরে রাস্তা পার করছে। আমার কোম্পানিতে সামান্য স্টাফ ও সুখী,
ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করতে যাবে বলে আমার কাছে ছুটি নেই। সেই দিনে আমি দেখেছি সেই স্টাফের লজ্জা ও প্রাপ্তিমাখা মুখ। সবার ভালোবাসার মানুষ আছে, আমার কেন নেই? পৃথিবীর সবাই সুখী, আমি কেন সুখী নই? কি নেই আমার? টাকা, বাড়ি, গাড়ি সব আছে, কিন্তু আমি কেন শান্তি পাচ্ছি না? জিসানের এমন কথায় মিহু কি উত্তর দিবে খুঁজে পাচ্ছে না। জিসান আবার বলে, আম্মু, আমার আম্মু কেন সুস্থ হচ্ছে না মিহু? এত বছর ধরে তো আমি কম চেষ্টা করিনি, তবুও কেন ঠিক হচ্ছে না? আম্মু বুঝে না তার ভালোবাসা আমার খুব দরকার। সেই দিনটা কেন এলো আমার জীবনে? কেন কেন আমার কাছ থেকে আমার আব্বুকে কেড়ে নিল, আমার আম্মুর ভালোবাসা কেড়ে নিল, আমার স্বপ্ন কেড়ে নিল, সব কেড়ে নিয়েছে আমার সেই দিনটাই। জিসান কান্না করছে, অনেক বেশি কান্না করছে। মিহু ভাবতেও পারেনি এত গভীর একটা লোকের মনে এত কষ্ট আছে। টাকা, বাড়ি, গাড়ি থাকলেই শুধু সুখী হওয়া যায় না। কপালে সুখ থাকলে রিক্সা চালকের ঘরেও সুখে থাকবে, আর না থাকলে কোটিপতি হলেও সুখ আসবে না। মিহু জিসানকে কোনো মতে ধরে জিসানের রুমে নিয়ে আসে। অনেক বুঝিয়ে মিহু জিসানকে কাপড় পাল্টাতে বলে, কিন্তু জিসান শুনছেই না। আরে এই ভেজা কাপড় পরে থাকলে আপনার জ্বর হবে, বুঝেন না কেন? তার আগে তুমি বলো, তুমি এত কিউট কেন? জিসানের এহেম কথায় চোখ বড় করে তাকায় মিহু। যে জ্ঞান থাকতে মিহুকে দেখতেই পারে না, সে কিনা মিহুকে কিউট বলছে, ভাবা যায়? হ্যাঁ আমি জানি আমি অনেক কিউট, এখন আপনি চেঞ্জ করেন। তুমি করিয়ে দাও। নাউজুবিল্লাহ, আমি পারবো না, আপনি নিচে করেন। তাহলে থাক, এভাবে শুয়ে পড়ি। এই না না প্লিজ, আচ্ছা ওয়েট, আমি করে দিচ্ছি। মিহু জিসানের টি শার্ট আর ট্রাউজার নিয়ে আসে। অনেক কষ্ট করে ভিজা জামাটা খুলে শুকনো টি শার্ট পরিয়ে দেয়। প্লিজ আপনার পায়ে পড়ি, এবার নিজে ট্রাউজারটা পরুন। মিহুর মুখের দিকে তাকিয়ে বোকা মার্কা একটা হাসি দিয়ে বলে জিসান। আচ্ছা। জিসান ড্রেস চেঞ্জ করে নেয়। মিহু খাবার এনে বলে, খেয়ে নিন। না। না মানে খেয়ে নিন জলদি, না খেয়ে ঘুমাবেন না। খেতে পারি যদি তুমি খাইয়ে দাও। মিহু কথা বাড়াল না, কারণ জানে জিসান হোসে নেই, কথা মানবে না। জিসানকে খাইয়ে দিয়ে শুতে বলে জিসানও গুড বয়ের মতো চুপটি করে বেডে শুয়ে পড়ে। মিহু জিসানের গায়ে চাদর দিয়ে চলে যায় নিজের রুমে। রুমে গিয়ে সবকিছু মিলাতে লাগে। জিসানের ভিতরের কষ্ট থেকে মামনির ঠিক না হওয়া, জিসানের স্বপ্ন কি ছিল, সবকিছু। আরিয়ান খানের ডিটেলস পেয়েছি বিয়ে। গুড, এখন বলো, জলদি আমাকে বাসায় ফিরতে হবে। আরমান খান মানে জিসানের আব্বুর সৎ ছোট ভাই আরিয়ান খান। আরিয়ান খান সবসময় দেশের বাইরে থাকে, মাঝে মাঝে কলকাতা আছে জিসানের সঙ্গে দেখা করতে। জিসান এই আরিয়ান খানকে অন্ধের মতো বিশ্বাস ভরসা করে। আমার জানার মতে এই আরিয়ান খান সুবিধার মানুষ মন। আরিয়ান জিসানকে ব্যবহার করছে, বোকা জিসান বুঝতেও পারছে না, এত বড় মাফিয়া হয়েও। আরেকটা কথা, আরিয়ান খানের একটা মেয়ে আছে, নাম জেসিকা জেসি। সব কথা ঠিক বললেও শেষের কথাটা মানতে পারলো না পিয়ে। ভ্রু কুচকে বলে পিয়ে, আরিয়ান খান বিয়েই করেনি, মেয়ে আসবে কই থেকে মিস্টার রাসেল? না, উনি বিয়ে করেছে। আমি যেই গোয়েন্দা টিমকে তার উপর নজর রাখতে বলেছিলাম, তারা নিজের চোখে দেখেছে। এবং জেসি যেই খানের জব করে সেখানেও খবর নিয়ে দেখেছে জেসির আব্বুর নাম আরিয়ান খান। এই আরিয়ান খানের দিকে নজর রাখেন মিস্টার রাসেল। এই আরিয়ান খান বিয়ে করার সত্ত্বেও জিসান খানের থেকে লুকানো কেন, আর নিজের মেয়েকেই বা কেন লুকিয়ে রেখেছে? সব সময় আরিয়ান খানের দিকে নজর রাখবেন। এই সব কিছুর পেছনে আরিয়ান খান আছে, তা খুব ভালো করেই বুঝতে পারছি। আচ্ছা, আমি এখন যাই, বেশি বাইরে থাকা যাবে না আমার। আল্লাহ হাফেজ। কথাগুলো বলেই চলে যায় পিয়ে। এই মামা, টমেটো কত করে? 20 টাকা কেজি আফা। মিহু চোখ গরম করে বলে, ওই দোকানটাতে তো 15 টাকা কেজি দিচ্ছিল, আর তুমি 5 টাকা বেশি নিচ্ছ। আমার টমেটো টাটকা তাজা আফা। তাতে কি হয়েছে? হ্যাঁ, 50 টাকায় 5 কেজি ভরে দাও। বেশি দামাদামি করো না তো মামা, এমনিই বেশি দিয়েছি টাকা। সবজিওয়ালার সঙ্গে অনেক তর্কাতর্কি করে মিহু 50 টাকায় 5 কেজি টমেটো নিল। টমেটো নিয়ে অন্য দোকানে যেতে লাগে। ঠিক তখনই গুলির শব্দ পাওয়া যায়। গুলির শব্দে বাজারের সব মানুষ এদিক থেকে ওদিক ছুটে যাচ্ছে। মিহু বুঝতে পারছে না কি হলো হঠাৎ। যেদিক থেকে গুলি করার আওয়াজ এসেছে সেদিকে মিহু যায়। গিয়ে দেখে একটা লোক মাটিতে পড়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, কিন্তু কেউ এগিয়ে এসে সাহায্য করছে না। মিহু হাতে থাকা টমেটোর প্যাকেট রেখে লোকটার কাছে যায়। কি হয়েছে আপনার? কে মারলো আপনাকে? চলুন
চলুন আপনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। আরে আরে, আপনারা তাকিয়ে কি দেখছেন? সাহায্য করুন আমাকে, লোকটা মরে যাবে হসপিটালে নিয়ে যেতে না পারলে। তাড়াতাড়ি সাহায্য করুন প্লিজ। মিহু এত করে ডাকছে আশেপাশের লোককে, কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে না। তখন একজন বলে ওঠে, এর বাঁচার কোনো অধিকার নেই। মিহু পিছনে তাকিয়ে দেখে গাড়ির সামনে হাতে গান নিয়ে বসে আছে জিসান। মিহু উঠে জিসানের কাছে এসে বলে, কার বেঁচে থাকার অধিকার আছে আর কার নেই এটা বলার আপনি কে? জন্ম মৃত্যু সব আল্লাহর হাতে, আপনি কেউ না। দেখতে চাও আমি কি কি করতে পারি? মিহু কিছু বলার আগেই জিসান মাটিতে পড়ে থাকা লোকটাকে আরো 3টা পরপর গুলি করে দেয়। সঙ্গে সঙ্গে লোকটা চলে যায় মৃত্যুর কোলে। মিহু ঠায় দাঁড়িয়ে থাকে। সেখানে জিসান মিহুকে কিছু না বলে মিহুর সামনে দিয়ে শীষ বাজাতে বাজাতে চলে যায়। মিহুর জিসানের প্রতি ঘৃণা আরো বেশি বেড়ে যায়। জিসান বাসায় ফিরে সোজা রান্নাঘরে যায়। ডালি অবাক হয়, আজ পর্যন্ত জিসানকে রান্নাঘরে যেতে দেখেনি। মিহু মামুনির জন্য স্যুপ করছিল, ঠিক তখনই জিসান এসে মিহুর হাত ধরে বাইরে নিয়ে এসে ছুঁড়ে ফেলে সোফায়। চিৎকার করে বলে জিসান, ডালি, এই মেয়েকে ভালো করে বুঝিয়ে দাও, এর পরের বার যেন আমার কোনো কাজে বাধা না হয়ে দাঁড়ায়। ডালি কিছুই বুঝলো না কি বলছে জিসান, কারণ ডালি আজ জিসানের সঙ্গে ছিল না। মিহু বলে, আপনি নিজেকে কি ভেবেছেন? সবাই আপনাকে ভয় পায় বলে আমিও ভয় পাবো? কখনোই না। অন্যায়কারীদের আমি কখনোই ভয় পাবো না। আপনাকেও ভয় পাই না আমি। জিসান রেগে মিহুর চুলের মুঠি ধরে কাছে নিয়ে এসে বলে, জিসানের সঙ্গে লাগতে এসো না, পরিণাম ভালো হবে না। তোমার কপাল যে আজ আমি তোমাকে ছেড়ে দিয়েছি, ওখানে মেরে ফেলিনি। আমার কাজে বাধা হয়ে দাঁড়াবার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। মিহু ব্যথায় বলে, ছাড়ুন আমাকে, ব্যথা লাগছে। জিসান আরো শক্ত করে ধরে বলে, লাগুক। ডালি, এই মেয়ে যেন আজ খাবার না পায়। আর বেশি উঠলে বলে দাও তাকে তার মামির বাসায় রেখে আসবো, সঙ্গে সেই বুড়োর সঙ্গে বিয়ে দিয়ে আসবো। এটা বলেই জিসান উপরে চলে যায়। এইদিকে মিহুর আগে ফুঁসতে থাকে। ডালি মিহুর কাছে এসে বলে, স্যার এমন কেন করলো মিহু? কি করছো তুমি? মিহু ডালিকে বলে বাজারের কথা। তোমার স্যার খুব বাজে আপু। মিহু, তুমি স্যারকে ভুল বুঝছো। স্যার কোনো সাধু সন্ন্যাসী লোককে মারেনি। এই লোক মেয়ে ব্যবসায়ীদের লিডার, হাজার হাজার মেয়েদের পাচার করে বিদেশে, সেটা শাস্তি জিসান স্যার দিয়েছে তাকে। কিন্তু উনি কেন শাস্তি দেবে? নিজের হাতে কেন আইন তুলে নিয়ে খুনি হবে? ওদের শাস্তি দেওয়ার জন্য তো পুলিশ আছে। মিহু, তুমি ভুলে যাচ্ছ, জিসান স্যার পেশায় মাফিয়া। ওনার কাজে খুন মারামারি। এটা বলেই ডালি চলে যায়। মিহুও উঠে রান্নাঘরে চলে যায়। স্যার, মিহু মেয়েটাকে আমার সুবিধা মনে হচ্ছে না। সেখানে কলকাতার সবাই জিসান স্যারকে ভয় পায়, সেখানে ওই মেয়ে স্যারের মুখে মুখে কথা বলছে, স্যারের কাছে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আগন্তুক ফোনে কাউকে এই কথা বলে। ফোনের ওই পাশ থেকে কেউ বলে ওঠে, আমি এই মেয়েকে দেখে বুঝেছিলাম এই মেয়ে সাধারণ কেউ না। এই মেয়ের চোখে আমি প্রতিশোধের আগুন দেখেছি। তবে তুমি খবর নাও, এই মেয়ে কী করতে কী কাজে খান বাড়িতে ঢুকেছে। আর যদি জিসান থেকে এই মেয়েকে আলাদা রাখার চেষ্টা করবা, জিসান কোনোভাবেই যেন এই মেয়ের প্রতি দুর্বল না হয়। আজ পর্যন্ত জিসানের কাছে যে বাধা হয়েছে, সে নিজের জীবন বাঁচাতে পারেনি। এই মেয়ে এত কিছু করে বেঁচে আছে, মানে জিসান এই মেয়েকে পছন্দ করে। তুমি সব রকমের খবর আমাকে দিতে থাকো, বাকিটা আমি দেখছি। মিহু কফি নিয়ে জিসানের রুমে যায়। কোনো কথা ছাড়া দরজায় নক করে মিহু। কামিং। মিহু ভিতরে গিয়ে দেখে জিসান সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। মিহু কথা ছাড়াই কফির মগটা ঠক করে টেবিলের উপর রাখে। এমনভাবে কফি রাখায় জিসান অবাক হয়ে মিহুর দিকে তাকায়। মিহু মুখ ভার করে আছে। জিসান বুঝতে পারে না এই মেয়ে তাকে ভয় কেন পায় না। মিহু চলে যেতে নিচ্ছিল, তখন জিসান বলে, দাঁড়াও। মিহু কিছু না বলে দাঁড়িয়ে যায়। জিসান নিজেই জানে না ও মিহুকে দাঁড়াতে কেন বলল। অনেকক্ষণ ধরে মিহু দাঁড়িয়ে আছে, কিন্তু জিসান কিছুই বলছে না। মিহু এবার বিরক্ত হচ্ছে। বিরক্ত হয়েই বলে, কিছু বলবেন স্যার? কি? মিহু বিরক্ত হয়ে দাঁতে দাঁত চেপে বলে, কিছু বলবেন? হ্যাঁ, বলছিলাম আম্মু কেমন আছে? মেডিসিন খাচ্ছে তো ঠিক মতো? নিজে গিয়ে দেখে আসতে পারিস না? আমারে জিজ্ঞেস করিস কেন? মনে মনে বলে মিহু। জিসান উত্তর না পেয়ে বলে, কি হলো, উত্তর কই? জি ভালো আছেন, মেডিসিনও খাচ্ছে ঠিক মতো। আর কিছু? আর কিছু মানে কি? মানে আর কিছু বলবেন? ওহ না, ডিনার রেডি করো, আমি আসছি খেতে। মিহু জি বলে বেরিয়ে আসে জিসানের রুম থেকে। রাত 1টা বাজে। মিহুর ঘুম আসছে না, তাই সে ছাদে যাবে বলে উঠে দাঁড়ায়। রুম থেকে বেরিয়ে উপরে যেতে লাগে। পুরো বাসা অন্ধকার, সবাই ঘুমাচ্ছে।
মিহু দোতলায় উঠে দেখতে পায় জিসান রুম থেকে বের হচ্ছে। এই মুহূর্তে জিসানের সামনে পড়ার কোনো ইচ্ছে নেই মিহুর, তাই সে লুকিয়ে পড়ে। কিন্তু জিসান এত রাতে কোথায় যাচ্ছে বুঝতে পারছে না মিহু। মিহু উকি মেরে দেখে মাহির সেই বন্ধ দরজা রুমটার তালা খুলছে। মিহুর কিউরিসিটি বেড়ে গেল, কি আছে এই রুমে আর কেনই বা বন্ধ করে রাখা হয় সেটা জানার আগ্রহ বেড়ে গেল মিহুর। জিসান এত রাতেই বা কেন এই রুমে যাচ্ছে, কি আছে এই রুমে? জিসান রুমের ভিতরে ঢুকে লাইট অন করে হালকা করে দরজাটা চেপে দিল। মিহু পায়ে পরা জুতাটা সেখানেই খুলে রাখে যাতে পায়ের আওয়াজ না হয়। মিহু চুপি চুপি দরজার কাছে এসে কপারের ফাঁক দিয়ে দেখার চেষ্টা করে ভিতরে কি আছে তা, কিন্তু মিহু দেখতে পাচ্ছে না, কারণ দরজার ফাঁক দিয়ে যেটুকু দেখা যায় সেইখানে জিসান দাঁড়িয়ে আছে। কিছুতেই সরছে না জিসান। মিহু বিরক্ত হয়, বুঝতে পারছে না এক জায়গায় দাঁড়িয়ে সামনে কি দেখছে জিসান। বেশ অনেকক্ষণ পরে জিসান সেখান থেকে সরে দাঁড়ায়। মিহুও দেখে সামনে একটা বড় ফ্রেমের ছবি, একটা লোক, তার সঙ্গে একটা ছোট 10 থেকে 12 বছরের ছেলের ছবি। মিহু বুঝতে পারছে না এই ছবিটা কার। ছোট ছেলেটাকে দেখে জিসানের মতো লাগছে, তাহলে কি ভদ্রলোক জিসানের বাবা? মিহুর চোখ আরেকটু নিচে নেমে এলে সেখানেও একটা ছবি টাঙানো। হ্যাঁ, মিহু ঠিক ধরেছে, এটা জিসানের বাবা, কারণ নিচের ছবিটায় মামুনি, জিসান আর জিসানের আব্বু একসঙ্গে আছেন। কথায় কথায় ডালের কাছে শুনেছিল মিহু জিসানের বাবা নাকি খুন হয়েছে। কে করতে পারে জিসানের বাবাকে খুন? মিহু এটাও শুনেছে জিসানের বাবা কোনো মাফিয়া ছিলেন না, উচ্চ পদের বিজনেসম্যান ছিলেন আরমান খান। আর ছোট থেকেও জিসান মাফিয়া না, তাহলে সেই সময় শত্রু তো থাকার কথা না। তাহলে জিসানের বাবা খুন হলো কার হাতে? মিহুর মনে একটা প্রশ্ন এলো, জিসান কি জানে তার বাবার খুনিকে নাকি জানে না? এই রুম বন্ধ করে রাখা হয় মানে এই রুমে আরো কিছু লুকিয়ে আছে। মিহুকে এই রুম ঘেটে দেখতেই হবে একদিন। বেশ অনেকক্ষণ পরে জিসান রুম থেকে বেরিয়ে আসতে নেয়। মিহু এটা দেখার পরে তাড়াতাড়ি আবার আগের জায়গায় লুকিয়ে পড়ে। জিসান রুম থেকে বেরিয়ে আবার তালা ঝুলিয়ে দেয় সেই রুমে, তালা দিয়ে নিজের রুমে চলে যায়। সকালে উঠে মিহু মামুনির রুমে যায়, গিয়ে দেখে মামুনির মেডিসিন শেষ হয়ে গেছে। এটা জিসানকে বলতে হবে ভেবে মিহু জিসানের রুমের দিকে যায়। জিসানের রুমের কাছে এসে নক না করেই ভিতরে চলে যায়। জিসান মাত্র শাওয়ার নিয়ে বের হয়েছে, আলমারি থেকে ড্রেস বের করছে পরার জন্য। মিহু ভিতরে গিয়ে হা হয়ে যায়, নিজের লজ্জার মাথা খেয়ে হা করে তাকিয়ে থাকে জিসানের পিঠের দিকে। জিসান এখনো দেখেনি মিহু রুমে এসে বেহায়ার মতো তাকে দেখছে। জিসানের হাতে বেল ছিল, সেটা হাত থেকে টুস করে পড়ে যায়। সেই আওয়াজে মিহুর ধ্যান আসে, সে কি করছিল ভেবেই নিজের উপর রাগ লাগে তার। জিসান এখনো মিহুকে দেখেনি, তাই আবার রুমের বাইরে চলে যায় মিহু, আর নিজেকে নিজেই বকা দেয়। ছি মিহু, তুই কবে থেকে এত লজ্জাহীন হলি রে? কি বেহায়ার মতো দেখছিলি, যদি জিসান দেখে ফেলতো তখন কি হতো? ছি ছি ছি। মনে মনে বলে। নিজেকে ঠিক করে নক করে মিহু। স্যার আসবো? ভিতর থেকে গম্ভীর কণ্ঠে আওয়াজ আসে। ওয়েট। কিছুক্ষণ পরে আবার জিসান বলে, আসো। মিহু ভিতরে গিয়ে মাথা নিচু করে রাখে, কারণ আগের বারের মতো ভুল করবে না সে। জিসান বলে, কিছু বলবে? মিহু এক পলক জিসানের দিকে তাকায়, দেখে জিসান ড্রেস পরে নিয়েছে, তাই জিসানের চোখের দিকে তাকিয়ে বলে, মামুনির মেডিসিন শেষ হয়ে গেছে, এনে দিলে ভালো হতো। মামুনিকে? ভ্রু কুচকে বলে জিসান। দাঁতে দাঁত চেপে বলে মিহু, আপনার আম্মু। বাহ, আমার আম্মুকে মামুনিও বানিয়ে ফেলেছো। আপনার কোনো সমস্যা? না, আমার কেন সমস্যা হবে? বাট আম্মুর মেডিসিন শেষ হয়ে গেছে, এটা আগে বলনি কেন? মাত্র দেখলাম, আগে খেয়াল ছিল না। খেয়াল ছিল না বললে তো হবে না। তোমাকে রাখা হয়েছে আম্মুর সবকিছু দেখাশোনা করার জন্য, আর আম্মুর মেডিসিন শেষ হয়ে গেছে এটা আজ জানছো? গম্ভীর কণ্ঠে বলে জিসান। আজকে খাওয়ানোর মেডিসিন আছে, বাকিগুলো এনে দেবেন। কথা বলেই হনহনিয়ে বেরিয়ে চলে গেল মিহু। জিসান খুব ভালো করেই বুঝতে পারছে এই মেয়ে অনেক জেদি প্লাস রাগী একটা মেয়ে। আমি আপনাকে যে মেডিসিন পাঠিয়েছি সেটা ঠিক কিসের মেডিসিন চেক করে বলেন আমাকে মিস্টার রাসেল। আমি আপনাকে 2 দিনের মধ্যে চেক করে বলছি পিয়ে। ঠিক আছে, রাখছি এখন। মিহুর হাতে মামুনির নতুন মেডিসিন এনে ধরিয়ে দেয় ডালি। মিহু সব চেক করে মামুনির রুমে রেখে আসে। রান্না শেষ করে গোসল করতে চলে যায় মিহু। গোসল করে এসে রান্নাঘরে গিয়ে মামুনির জন্য খাবার নিয়ে মামুনির রুমের দিকে যায়। মিহু রুমে ঢুকতে যাবে তার আগেই রুম থেকে বেরিয়ে আসে হাতে কিছু কাপড় নিয়ে আবুল নামের এক কাজের লোক। মিহু অবাক হলো এই সময় এই লোককে মামুনির রুমে দেখে। লোকটাও কেমন কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। মিহু বলে, এই সময় এই রুমে মামা? ম্যামের ময়লা কাপড় নিতে এসেছিলাম। বেশ ভয়ে ভয়ে বলল আবুল।
মিহু কিছু বলল না, কিন্তু সন্দেহের তালিকায় উঠে পড়ল আবুল। মিহু আর কিছু না বলে ভিতরে চলে যায়। ভিতরে গিয়ে মামনিকে খাইয়ে দিয়ে মেডিসিন খাওয়াতে যায় মিহু, কিন্তু মেডিসিন দেখে বেশ অবাক হয়, কারণ ডালি যে ওকে মেডিসিনগুলো দিয়েছিল সেই মেডিসিন এইগুলা না। মিহু এবার খুব ভালো করে বুঝে গেল মামনিকে কেউ ইচ্ছে করে ঠিক হতে দেয় না, ভুল মেডিসিন খাইয়ে। এই বাসার মধ্যেই কেউ আছে যে জিসানের ভালো চায় না, কিন্তু মামনিকে ঠিক না হতে দেওয়ার কারণ কি? মামনি কি তাহলে কিছু জানে জিসানের আব্বুর খুনের ব্যাপারে? মিটিং রুমে বসে আছে জিসান ও তার কাজের কিছু লোক। লোকগুলোর মধ্যে একটা লোক বলে ওঠে, স্যার, গোপন সূত্রে জানা গেছে আপনার বিরুদ্ধে প্রমাণ খোঁজার চেষ্টা করছে এক নতুন গোয়েন্দা টিমের মেম্বার। জিসান শয়তানি হেসে বলে, বাহ, কাজে নতুন জয়েন হয়ে জিসান খানের বিরুদ্ধে দাঁড়িয়েছে, ইন্টারেস্টিং। তো ডিটেলস কি তার? তার বিষয়ে কোনো কিছু জানা যায়নি স্যার, নাম ঠিকানা কেউ জানে না। গোয়েন্দা টিমের নতুন এসেছে, টিমে কেউ জানে না তার ব্যাপারে, শুধু এতটুকুই জানে পিএ নামে কেউ জয়েন হয়েছে। মনে মনে 2-3 বার আওড়ায় জিসান, পিএ? এই পিএর ফুল ডিটেলস আমার চাই, যে করেই হোক। আর কিছুদিন সময় দিচ্ছি, এই পিএকে আমার সামনে চাই। জিসান খানের বিরুদ্ধে যাওয়ার শাস্তি তো পেতেই হবে তাকে। মামনির দায়িত্ব আমাকে দিন। ওনার কাপড় ধোয়া থেকে মেডিসিন কিনে আনা সব কিছুই আমি করব আজ থেকে। মিহুর এহেম কথায় অবাক হয় জিসান, ভ্রু কুচকে বলে, সব কাজের জন্য তো আলাদা আলাদা লোক রাখা আছে, তুমি একা সব করবে কেন? আমি যেটা বলছি সেটা আপনি শুনবেন কি না? জিসান মিহুর দিকে একটু তাকিয়ে থেকে আচমকায় নিজের কাছে টেনে আনে মিহুকে। মিহু জিসানের এই কাজে অবাক হয় আর নিজেকে ছাড়ানোর চেষ্টা করে জিসানের হাত থেকে। জিসান মিহুকে নিজের অনেকটা কাছে এনে মিহুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, এত তেজ পাও কোথায় তুমি? ভয় করে না আমাকে? মিহুর রাগ নিয়ে বলতে চাইল, আমি আপনাকে ভয় পাই না, আর কখনো পাবো না। কিন্তু না, মিহুর মুখ থেকে একটু শব্দ বের হলো না। জিসানের গরম নিঃশ্বাসে কেঁপে উঠছে মিহু বারবার, গলার মধ্যে কথা আটকে যাচ্ছে। জিসান মিহুর কানে কিস করে, আবার সেই মাতাল করা ভয়েসে বলে, কি হলো মিস তেজপাতা, কোথায় গেল তোমার তেজ? জিসানের এহেম কাণ্ডে মিহু অবাকের সাত আসমানে উঠে গেছে। মিহু বুঝতে পারছে না জিসান তার সঙ্গে এমন কেন করছে। ডালির কাছে যতদূর শুনেছে জিসান মেয়েদের সম্মান করে, কারো সঙ্গে খারাপ ব্যবহার বা কাউকে পছন্দও করেনি এখনো। তাহলে তার সঙ্গে কেন এমন করছে? তাহলে কি জিসান তার উপর দুর্বল? মিহু শরীরের সমস্ত শক্তি দিয়ে জিসানকে দূরে সরিয়ে দেয়। মিহু চায় না জিসান মিহুকে নিয়ে কিছু ভাবুক। জিসান দূরে দাঁড়িয়ে মিহুর দিকে তাকিয়ে আছে। এভাবে জিসানকে দূরে ঠেলে দেওয়াটা জিসানের মোটেও পছন্দ হয়নি। মিহু জিসানকে কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে যায় রুম থেকে। এইদিকে জিসান মিহুর যাওয়ার দিকে তাকিয়ে থেকে নিজে নিজেই বলে, জিসান খানকে আজ পর্যন্ত কোনো নারী দুর্বল করতে পারিনি, কিন্তু জানি না তোমার মধ্যে কি আছে। আমার তোমাকে চাই। এতদিন নিজেকে কন্ট্রোলে রাখলেও দিন দিন তোমার প্রতি আমার অনুভূতি বাড়তেই থাকছে। জিসান খানের তোমাকে চাই, আর জিসান খান একবার যেটা চায় বলে সেটা সে নিয়েই ছাড়ে, যে করেই হোক। সময় যাচ্ছে নিজ গতিতে। মিহু এখন মামনির সব কিছু করে, কাউকে করতে দেয় না। মিহু বুঝে গেছে এই বাসার কেউ মামনিকে সুস্থ হতে দিবে না। সে চায় না জিসানের ভালো। এতদিন মামনি যে মেডিসিন খাওয়ানো হতো সেটা সুস্থ করার না, উল্টো আরও অসুস্থ করে দেওয়ার। দেখতে দেখতে 2 মাস কেটে যায়। এই 2 মাসে জিসান মিহুকে অনেক বিরক্ত করেছে। মিহু বুঝে জিসান মিহুকে পছন্দ করে। আগে বাধা দিলেও এখন আর বাধা দেয় না জিসানকে। এখন মিহুই চাইছে জিসান তাকে প্রপোজ করুক। মিহু আগের মতো আর জিসানের উপর রাগ দেখায় না। সকালে জিসান নাস্তা করার জন্য নিচে আসে। টেবিলে বসতেই মিহু জিসানকে নাস্তা বেড়ায়, আলু পরোটা ভাজি ভুনা খিচুড়ি। যদিও অনেকদিন এমন নাস্তা খায়নি জিসান, কিন্তু মিহু বানিয়েছে ভেবে এক টুকরো মুখে দেয়। জিসান খাবার মুখে দিয়ে বেশ অবাক হয়, তবে কিছু না বলে এবার খিচুড়ি মুখে দেয়। এবারও অবাক হয় জিসান। জিসান ভাবতেও পারেনি মিহু তার মায়ের হাতের রান্নার মতো রান্না করতে জানে। এই খাবারের স্বাদ একদমই জিসানের মায়ের হাতের রান্নার মতো। অনেকদিন পর এমন খাবার পেয়ে তৃপ্তি করে খেলো জিসান। অন্য দিনের চেয়ে আজ একটু বেশি খেলো। খাওয়া শেষে জিসান মিহুর দিকে তাকিয়ে বলে, থ্যাংক ইউ মিহু, আমাকে আমার মায়ের হাতে রান্নার স্বাদ দেওয়ার জন্য। আমি ভাবতে পারিনি তুমি আমার মায়ের মতো রান্না করো। কিন্তু আমি তো এই রান্না করিনি। জিসান ভ্রু কুচকে বলে, তাহলে কে রান্না করেছে? মিহু মুচকি হেসে বলে, চোখ বন্ধ করুন। কি পাগলামি এটা মিহু? আরে করুন না। জিসান মিহুর কথায় চোখ বন্ধ করে।
বেশ কিছুক্ষণ পরে মাথায় কারো হাতের স্পর্শ পায়। জিসান চোখ খুলে সামনে তাকিয়ে আকাশ থেকে পড়ার মতো চমকে ওঠে। জিসানের চোখে পানি, মুখে কিছু বলতে চাচ্ছে বাট বলতে পারছে না। অনেক কষ্টে মুখ থেকে একটা বাক্য বের করে, আম্মু। জিসানের আম্মু চোখে পানি আর মুখে হাসি নিয়ে ছেলের দিকে তাকিয়ে আছে হুইল চেয়ারে বসে। জিসান তার আম্মুকে জাপটে ধরে হাউমাউ করে কান্না করে দেয়। মিহু দূর থেকে মা ছেলের ভালোবাসা দেখছে আর চোখের পানি ফেলছে খুশির কান্না। বেশ অনেকক্ষণ ধরে কান্না করছে জিসান তার আম্মুকে ধরে, কিছু বলছেও না। মিহু এবার নিজের চোখের পানি মুছে জিসানের কাছে গিয়ে বলে, দেখি উঠুন তো, ছাড়ুন আমার মামুনিকে। আপনি এমন করে আমার মামুনিকে কাঁদাবেন জানলে কখনো নিয়েই আসতাম না আপনার কাছে। ছাড়ুন এবার, ছাড়ুন। মিহু জিসানকে মামুনির কাছ থেকে ছাড়িয়ে নেয়। জিসান নিজেকে ঠিক করে মামুনির পায়ের কাছে বসে বলে, আম্মু তুমি ঠিক হয়ে গেছো। জানো আমি কতটা চেষ্টা করেছি তোমাকে ঠিক করার, কিন্তু কিছুতেই কিছু হয়নি। মামুনি ইশারায় মিহুকে কিছু বলে। মিহু বুঝতে পেরে মামুনির হাতে একটা খাতা কলম ধরিয়ে দেয়। মামুনি খাতাতে কিছু লিখে জিসানকে দেয়। জিসান পড়ে তাতে কি লেখা। এতদিন আমার মিহু মাটাকে নিয়ে আসিসনি বলে সুস্থ হয়নি, এখন নিয়ে এসেছিস তাই আমি একদম সুস্থ হয়ে গেছি। আমার মিহু মায়ের হাতে জাদু আছে, আমাকে কত তাড়াতাড়ি সুস্থ করে তুললো। লেখাটা পড়ে জিসান একবার মিহুর দিকে তাকায়, তারপরে আবার মামুনির দিকে তাকিয়ে বলে, আগে তো পাইনি আম্মু তোমার মিহু মাকে, তাই আনিনি। আগে যদি জানতাম ওর হাতে তুমি সুস্থ হতে চাও তাহলে যেখান থেকেই হোক তুলে নিয়ে আসতাম। জিসানের কথায় মিহু মুখ ভেঙচি দেয় আর মামুনি হাসে। মিহু বলে, মামুনির সঙ্গে এখন বেশি কথা বলা ঠিক না। এমনিই আজ রান্না করেছে, এত করে বললাম শুনলো না। মামুনির প্যারালাইসিস কাটলেও এখনো কথা বলতে পারে না, আর হাঁটতে পারে একটু একটু। তবে কিছু দিনের মধ্যে একদম পুরোপুরি হাঁটতে পারবে। আপনি আরও ভালো কোনো ডক্টর দেখুন যাতে মামুনি কথা বলতে পারে। আমি এখন মামুনিকে রুমে নিয়ে যাচ্ছি, মেডিসিন খাওয়াতে হবে। বলেই মিহু মামুনিকে রুমে নিয়ে যায়, মেডিসিন খাইয়ে দিয়ে বেডে শুয়ে দেয়। মিহু নাস্তা করছিল, তখন কাজের একটা লোক বলে, আপা আপনি খাইয়ালেন, এরপর কফি লইয়া স্যারের ঘরে যান, স্যার বলল। মিহু অবাক হলো, জিসান এখনও অফিস যায়নি ভেবে। আর এই সময় তো কফি খায় না, আজ আবার কি হলো। মিহু তার খাওয়া রেখে কফি বানাতে যায়। কফি বানিয়ে জিসানের রুমে যায়। রুমে গিয়ে দেখে জিসান কোথাও নেই। কফিটা ছোট টেবিলে রেখে মিহু চলে যেতে নিচ্ছিল, তখন হুট করে কেউ পেছন থেকে জড়িয়ে ধরে। মিহু বুঝতে পারে এটা জিসান, তাই চুপ করে থাকে। জিসান নেশা লাগানো কণ্ঠে বলে, তুমি আমাকে যে খুশি ফিরিয়ে দিয়েছো তাতে ধন্যবাদ দিয়ে তোমাকে ছোট করব না। জিসানকে থামিয়ে মিহু বলে, এটা আমার কাজ ছিল, আমি আমার কাজটাই করেছি। জিসান উত্তরে কিছু বলে না। মিহুর চুলে মুখ ডুবে রেখেছে। ছাড়ুন, কেউ দেখে ফেলবে, আর আমার কাজ আছে। আমার রুমে কেউ আসার সাহস পাবে না, আর কাজ করার জন্য আরও কাজের লোক আছে। তবু চুপ, আমি কিছু চাই তোমার কাছে, দিবে? কি চাই আপনার? ডালিকে দিয়ে একটা ব্ল্যাক শাড়ি পাঠাবো সন্ধ্যায়, ওটা পরে রেডি থেকো প্লিজ। মিহু জিসানের দিকে তাকিয়ে দেখে তার চোখে অনেক অনেক ভালোবাসা আর ভালোবাসা পাওয়ার তৃষ্ণা। মিহু জিসানের চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না, চোখ নামিয়ে নিল। জিসান ব্যাপারটা খেয়াল করেছে। মিহু কখনো জিসানের চোখে চোখ রেখে কথা বলে না, হয়তো মিহু লজ্জা পায় তাই এমন করে ভেবে কাটিয়ে দেয়। ঠিক আছে, আমি রেডি থাকবো। মিহুর কথায় জিসান খুশি। ওকে, আমি এখন যাই। এই বলে জিসান মিহুর গালে চুমু দিয়ে বেরিয়ে যায়। মিহু গালে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে। মিহুর কাছে জিসান একটা উঠতি বয়সী ছেলের মতো করে, একদম বাচ্চা। এই জিসানকেই নাকি পুরো কলকাতার লোক ভয় পায়। মিহুর কাছে জিসান তার সব রকমের দুর্বলতা প্রকাশ করে। মিহুর মন খারাপ, খুব মন খারাপ। কেন খারাপ তা শুধুমাত্র মিহুই জানে। এটা আমি করতে পারবো না মিস্টার রাসেল, একজনের মন নিয়ে খেলা করা ঠিক হবে না। ফোনের ওই পাশ থেকে রাসেল বলে, ওদের মতো মানুষের মন থাকে না পিয়ে, এটাই খুব সুন্দর একটা সুযোগ, মনে রাখবেন কাটা দিয়ে কিন্তু কাটা তোলা যায়। ব্ল্যাক শাড়ি, হাতে ব্ল্যাক চুড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে কাজল, চুলগুলো ছেড়ে দেওয়া, খুব সুন্দরভাবে সেজেছে মিহু জিসানের জন্য। কিন্তু তবুও মিহুর মন খারাপ। আয়নায় নিজেকে দেখছে মিহু, সে নিজেও জানে মিহু কতটা সুন্দরী, যে কোনো ছেলে তার প্রেমে পড়তে বাধ্য। মিহুর এই রূপে হয়তো জিসানের মতো লোকেও দুর্বল হতে বাধ্য হয়েছে, কিন্তু মিহু এতে খুশি না। মিহু চায়নি জিসান তাকে ভালোবাসুক। সন্ধ্যাবেলায় গাড়ি এসে মিহুকে নিয়ে যায় জিসানের বলা জায়গায়। বেশ কিছুক্ষণ পরে একটা লেকের পারে গাড়ি দাঁড় করায় ড্রাইভার। মিহু গাড়ি থেকে নেমে জিসানকে দেখতে পায়, হাসি মুখে দাঁড়িয়ে আছে।
জিসানের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে জিসান কতটা খুশি। মিহু মুখে একটু হাসি নিয়ে জিসানের কাছে যায়। জিসান মিহুর হাত ধরে নিয়ে যায় একটু দূরে। এতক্ষণ মিহুর জিসানের হাসি মুখটার দিকে তাকিয়েছিল, তাই খেয়াল করেনি জিসান তাকে কই নিয়ে এলো। জিসানের কথায় মিহুর ধ্যান আসে। এই যে মিস। মিহু জিসানের থেকে চোখ সরিয়ে চারিদিকে তাকিয়ে দেখতে লাগে। খুব সুন্দর করে সাজানো হয়েছে মেডিকেলে একটা টেবিলে কিছু খাবার, কেক আর একটা মোমবাতি জ্বলছে। মাফিয়ারা যে এত রোমান্টিক হয় জানা ছিল না মিহুর। জিসান এক গুচ্ছ গোলাপ ফুল নিয়ে মিহুর দিকে বাড়িয়ে বলে, ছোট থেকে ভালোবাসার কঙ্কাল ছিলাম আমি। প্রথমে আব্বু ছেড়ে চলে যায়, তারপরে আম্মু থেকেও না থাকার মতো হয়ে যায়। কারো ভালোবাসা জোটেনি আমার কপালে। প্রথম যখন বধূ বেশে তোমাকে দেখেছিলাম তখনই আমার ভালো লেগেছিল, তাই আমি তোমাকে আমার বাসায় নিয়ে আসি। আমি দেখতে চাইছিলাম তুমি কেমন। আমার আম্মুকে আমার কাছে ফিরিয়ে দিয়েছো, আমার হাসির কারণ হয়েছ। তোমার আশেপাশে থাকলে আমার শান্তি লাগে। আমাকে সারা জীবনের জন্য এই শান্তিটুকু দিবে? হয়ে যাবে তুমি আমার। আমি ফিল করেছি তুমি আমার কাছ থেকে দূরে গেলে তুমিময় বেদনা আমাকে জ্বালিয়ে শেষ করে দেয়। প্লিজ আমার হয়ে যাও, সারা জীবনের শান্তির কারণ হয়ে যাও। তোমার বুইড়া জামাই পছন্দ না, প্রথম দিন বলছো। তুমি এটাও বলেছিলে আমার মতো ছেলে তোমার জামাই হওয়া উচিত। আমার মতো না হয়ে আমি তোমার জামাই হয়ে যাই। উইল ইউ ম্যারি মি মিহু? জিসানের প্রতিটি কথা মিহুর মনে শিহরণ জাগিয়ে তুলেছে। জিসান তাকে এত ভালোবাসে মিহু বোঝেনি। মিহু কিছু না বলে ঝাঁপিয়ে পড়ে জিসানের বুকে। মিহুর খুব কান্না পাচ্ছে, খুব কেন কান্না করছে সে জানে না। জিসানের এত ভালোবাসা পেয়ে খুশির কান্না নাকি ফিউচারের কথা ভেবে কান্না জানে না মিহু, কিচ্ছু জানে না। মিহুর শুধু কান্না পাচ্ছে। জিসান বলে, এই তেজপাতা, কান্না করছো কেন? তোমার কান্না আমার ভালো লাগে না, প্লিজ চুপ। মিহু তবুও কান্না করছে। জিসান যখন দেখলো মিহুর কান্না থামানো দায়, তখন জিসান এমন একটা কাজ করলো মিহুর কান্না কোন দিক দিয়ে উড়ে গেল বুঝলই না। জলে ভিজা চোখ বড় বড় হয়ে গেছে। হয়তো মিহু এটা আশা করেনি। জিসান মিহুর ঠোঁট ছেড়ে এবার মিহুর দিকে তাকায়। মিহুর ফেস দেখে জিসান ফিক করে হেসে দেয়। মিহু রেগে মেগে জিসানকে কিল থাপ্পড় দিতে থাকে। আরে আরে, কি করছো? তেজপাতা লাগছে তো? লাগুক, এটা কি করলেন আপনি? তো কি করতাম? তুমি কান্না থামাতেই চাচ্ছিলে না। তোমার কান্না আমার ভালো লাগে না, বুঝো না? মিহুকে জড়িয়ে ধরে জিসান। মিহুও ধরে। রাত 11টা পর্যন্ত সেখানেই সময় কাটায় জিসান আর মিহু। অনেক গল্প করে দুজনে। পরের দিন সকালে জিসান মামুনিকে বলে মিহুকে বিয়ে করতে চাই, খুব জলদি। এটা শুনে মামুনি তো খুব খুশি, সেও রাজি হয়ে যায়। কিন্তু এই বিয়েতে রাজি হয় না জিসানের ছোট আব্বু। জিসান, একটা মেয়ের পরিচয় বংশ পরিচয় না জেনে তুই কি করে বিয়ে করতে পারিস? আগে মেয়েটার খোঁজ নে, কে এই মেয়ে? ছোট আব্বু, ওর পরিচয় আমি জানি, আর বংশের পরিচয় নিয়ে কি হবে? সব থেকে বড় কথা, আমি মিহুকে ভালোবাসি, আর বিয়ে করার এটাই বড় কারণ। আরিয়ান খানের কথার বিরুদ্ধে এই প্রথম গেল জিসান। এই ভেবে আহত হলো আরিয়ান খান। তার হাত থেকে যে জিসান বেরিয়ে যাচ্ছে তা খুব ভালো বুঝতে পারছে সে। সব কিছু ঠিকঠাক করে জিসান মিহুর বিয়ের ডেট ঠিক করা হয়। এতে জিসান খুশি হলেও মিহুর মনে কোনো খুশি নেই। দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। এর মধ্যে জিসান মিহুর প্রতি ভালোবাসা আরও বেড়ে গেছে। মিহু বুঝতে পারছে জিসান মিহুকে পাগলের মতো ভালোবেসে ফেলেছে। জিসানের এই পাগলের মতো ভালোবাসার দাম পাবে তো? মিহু কিছুই বুঝতে পারছে না সে কি করবে। অনেক ভেবে মিহু উঠে যায় মামুনির রুমে। মামুনিকে কিছু কথা বলা খুব জরুরি। মামুনি সব কথা শোনার পর যা বলবে তাই করবে মিহু। আজ জিসান মিহুর বিয়ে। খান বাড়ির বিয়ের সাজে সেজে উঠেছে। জিসানের আম্মু ছেলের বিয়ের জন্য কোনো রকমের কমতি রাখেনি। এখন জিসানের আম্মু হাঁটতেও পারে, কথা বলতে পারে না, কিন্তু সেটারও চিকিৎসা নেওয়া হচ্ছে। ডালিয়ার কিছু মেয়ে মিলে মিহুকে বউ সাজে সাজাচ্ছে। মিহুর দিক থেকে কেউ নেই, তাই এক বাড়িতেই বিয়ে হচ্ছে তাদের। মিহুকে লাল টুকটুকে বেনারসি শাড়ি পরিয়েছে, মাথায় খোপা করে গোলাপ ফুল দিয়ে দিয়েছে চারিপাশে, হালকা মেকআপ, লাল লিপস্টিক। অনেক সুন্দর লাগছে মিহুকে, কিন্তু মিহু মন খারাপ করে বসে আছে। আজ মিহুর বিয়ে, অথচ মিহুর দিক থেকে কেউ নেই। মিহু মন খারাপ করে বসেছিল, তখন রুমে আসে মামুনি। মিহুকে মন খারাপ করে বসে থাকতে দেখে ইশারায় বলে, কি হয়েছে আমার মাতার? মিহু মুচকি হেসে বলে, কিছু না। মামুনি মিহুর মাথায় হাত বুলিয়ে দেয়। কিছুক্ষণ পরে ডালি আসে রুমে আর বলে, ম্যাম, কাজী সাহেব চলে এসেছে, মেয়েকে নিয়ে নিচে যেতে হবে। মামুনি মিহুর হাত ধরে নিচে নিয়ে যায়। মিহু সিঁড়ি দিয়ে নামার সময় একবার চোখ তুলে জিসানের দিকে তাকায়। কি সুন্দর লাগছে জিসানকে রেড শেরওয়ানিতে। জিসান নিচ থেকে তাকিয়ে আছে মিহুর দিকে হা করে। জিসানের চোখে মিহুকে পরীর মতো লাগছে, লাল পরী।
মিহু যত এগিয়ে যাচ্ছে তত মিহুর বুক কাঁপছে। কেউ যেন বুকে হাতুড়ি পিটাচ্ছে। মিহুকে মামুনি জিসানের পাশে বসিয়ে দেয়। কাজী সাহেব আসে, বিয়ে পড়ানো শুরু হয়। জিসান মিহুকে দেখতে এতই ব্যস্ত যে কাজী কি বলল কিছুই শোনেনি সে। প্রথমে কাজী রেজিস্ট্রি পেপার এগিয়ে দেয়। জিসান সাইন করার পর মিহু সাইন করে। সাইন করার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রি পেপারটা জিসানের সামনে থেকে সরিয়ে দেওয়া হয় খুব দ্রুত। তারপর কাজী বিয়ে পড়ানো শুরু করে। এবার মিহুর কবুল বলার সময়। যদিও মিহুর গলা কাঁপছে তবুও সে বলেই দিল 3 বার কবুল। তারপরে জিসানকে বলা হয়। জিসান কোনো বাধা ছাড়াই 3 বার কবুল বলে দেয়। কবুল বলা শেষ হয় আর সেই সময় আসে জিসানের ছোট আব্বু। রাগী একটা লুক নিয়ে তাকিয়ে থাকে সামনে বসে থাকা মিহুর দিকে, কিন্তু কিছুই বলে না। সোজা গিয়ে দাঁড়ায় মামুনির পাশে। পাশে কাউকে দাঁড়িয়ে থাকতে টের পেয়ে মামুনি পাশে থাকাতেই চমকে উঠে আরিয়ান খানকে দেখে। মামুনির চোখে মুখে ভয় স্পষ্ট। আরিয়ান খান শয়তানি হেসে বলে, তো কেমন আছেন ভাবি? শুনেছি এই মেয়ে আপনাকে একদম ঠিক করে তুলেছে, এত ভালোবাসা দিয়েছে, সোজা ছেলের বউ বানিয়ে দিলেন। মামুনি চুপ করে আছে, হাত পা কাঁপছে মামুনির। ওহো, তুমি তো কথাই বলতে পারো না, সে। আচ্ছা, তোমাকে কিছু বলাই যায়, তুমি কাউকে বলবে না, আমি জানি। আরিয়ান খান শয়তানি হেসে আবার বলে, এই মেয়েটাকে দেখছো না, যে তোমাকে সুস্থ করে তুলছে, তাকে আমি অসুস্থ করার ব্যবস্থা করে ফেলেছি। সুন্দর না ব্যাপারটা? তার সঙ্গে তোমার ওই ছেলে জিসানকে উপরে পাঠানোর ব্যবস্থা করেছে। এই কথা শুনে মামুনির চোখ থেকে পানি চলে আসে। সে পারছে না চিৎকার করে এই শয়তান লোকটার মুখোশ খুলে ফেলতে। আরিয়ান আবার বলে, স্বামী হারা, ছেলে হারা, আর এই উড়ে এসে জুড়ে বাসা বৌমা হারা হয়ে তুমি তো একদম নিঃস্ব হয়ে যাবে ভাবি। তোমার যাওয়ার জায়গা কোথাও থাকবে না, তোমাকে আমার কাছে থাকতে হবে, কারণ আমি তো তোমাকে মারবো না। ভালোবাসি যে, জোয়ানকালে তো আমার হলে না, ওই আরমানকে বিয়ে করলে, এখন না হয় বুড়াকালে আমার হয়ে যাবে। আরিয়ান খানের কথা শুনে মাহিরার ভিতর থেকে ঘৃণা বেরিয়ে আসে। এই লোকটাকে মাহিরা ভীষণ ঘৃণা করে, ভীষণ ভীষণ। আরিয়ান খান আরও কিছু বলতে যাবে তার আগেই জিসান আম্মু বলে ডাক দেয়। জিসানের ডাকে নিজেকে ঠিক করে চোখের পানি মুছে জিসানের কাছে যায় মাহিরা খান। মিহু জিসান সালাম করে মামনিকে। মামনি ইশারায় বুঝিয়ে দেয়, অনেক ভালো থাক তোরা, কোনো বিপদ যাতে না আসে। মামনিকে সালাম করা হলে আরিয়ান খানের কাছে যায় জিসান, মিহু। দুইজনে সালাম করে আরিয়ান খানকে। আরিয়ান খান খুব ভদ্রভাবে হেসে বলে, অনেক ভালো থাকতোরা। তো জিসান বাবু, বিয়েটা করে নিলে তাহলে? আর তো এতদিনে আমি একটা বিয়ে করতে পারলাম না। আরিয়ান খানের কথায় মিহু রাগী চোখে তাকায় তার দিকে, কিন্তু পরক্ষণেই চোখ নামিয়ে নেয়। জিসান মুচকি হেসে বলে, এমন পরীকে ফেলে রাখলে হয় ছোট আব্বু, তাই বিয়ে করে নিলাম। এখন তোমার জন্য একটা কাকি খুঁজে বিয়ে দিয়ে দিব। এই বুড়ো বয়স আর বিয়ে? আরও কিছু মজা করে জিসান মিহু একটা সোফায় বসে। জিসান মিহুকে ফিস ফিস করে বলে, আমি পাগল তোমার এই রূপে সুন্দরী। পাবনা পাঠিয়ে দিই তাহলে। মিহুর এমন উত্তরে জিসান বলে, যাও তো, তুমি একটা আনরোমান্টিক। শেষমেশ আমার কপালে আনরোমান্টিক বউ জুটলো। কি হবে আমার এখন? নাটক ছাড়েন। আচ্ছা, আপনার ছোট আব্বু বিয়ে করেনি কেন? জিসান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ছোট আব্বু কলেজ লাইফ থেকে একটা মেয়েকে খুব ভালোবাসতো। ছোট আব্বুর ক্লাসমেট ছিল সেই মেয়ে, কিন্তু মেয়েটা অন্য একটা ছেলেকে ভালোবাসতো, আর যাকে ভালোবাসতো তার সঙ্গে বিয়ে হয়ে যায় মেয়েটার। যদিও ছোট আব্বুর ভালোবাসা একপাক্ষিক ছিল, তবুও বিয়ে করেনি ছোট আব্বু এখনও। কত আনলাকি মেয়েটা যে ছোট আব্বুকে রিজেক্ট করেছে। মিহু বলে, এখন যদি আমাকে কেউ প্রপোজ করে তাহলে কি আমি চলে যাব তার কাছে? জিসান রাগ নিয়ে বলে, মেরে ফেলবো তোমাকে। তাহলে এই মেয়ে আনলাকি হয় কি করে? ওই মেয়েটা অন্য একজনকে ভালোবাসে আর তাকেই বিয়ে করেছে, আপনার ছোট আব্বুকে রিজেক্ট করে। আমি এখন আপনাকে ছেড়ে তো আর অন্য জনের হাত ধরতে পারবো না, তাই না? জিসান ভেবে দেখলো বিষয়টা। হিসাব মিলিয়ে মিহুর দিকে তাকিয়ে হুট করেই সবার আড়ালে গালে একটা চুমু দিয়ে বলে, আমার বউটা কত বুঝে, বুদ্ধিমতী বউ আমার। মিহু ভীষণ লজ্জা পেল, লজ্জায় মাথা নিচু করে রাখে। কি অসভ্য এই লোকটা। বিয়ের সব কাজ শেষের দিকে, ফটোশ্যুট থেকে খাওয়া দাওয়া সব শেষ করে মিহুকে জিসানের রুমে রেখে আসে ডালি। বাসর ঘর বলে যাকে আজকের রাতে। মিহুর ভীষণ ভয় লাগছে। সাদা আর লাল গোলাপ দিয়ে পুরো রুম সাজিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছে, আর ফুলের গন্ধে মোহমোহ করছে চারিদিকে। মিহু বেডের মাঝে চুপটি করে বসে আছে, জিসানের জন্য অপেক্ষা করছে, কিন্তু জিসানের আসার নামই নেই। রাত 12টার দিকে জিসান রুমে আসে। রুমে এসে দরজা লাগিয়ে বেডের দিকে তাকিয়ে দেখে মিহু ঝিমোচ্ছে। জিসান মুচকি হেসে বেডের কাছে গিয়ে করে। মিহু চমকে উপরে তাকিয়ে জিসানকে দেখে।
বেড থেকে উঠে মিহু জিসানকে সালাম করে জিসান মিহুকে উঠিয়ে বলে, পায়ে ধরে সালাম করতে হবে না, তুমি এইগুলো পাল্টে আসো, যাও পাতলা কিছু পরো, ভালো লাগবে। জিসানের কথায় মিহু ওয়াশরুমে যায় একটা শাড়ি নিয়ে। ফ্রেশ হয়ে এসে দেখে জিসান বারান্দায় দাঁড়িয়ে। মিহুও গেল জিসানের কাছে। পাশে মিহু দাঁড়াতেই জিসান মিহুকে কাছে টেনে জড়িয়ে ধরে আর বলে, আমার জীবনে আসার জন্য ধন্যবাদ তেজপাতা। আপনি আমাকে তেজপাতা বলেন কেন? কারণ তোমার চোখে মুখে আমি অন্যরকম একটা তেজ দেখি, যা অন্য মেয়েদের নেই। আমার কখনো মনে হয় তোমারই চোখে আমার ধ্বংস, আবার মনে হয় তোমারই চোখে আমার সুখ শান্তি। মিহু কথা কাটানোর জন্য বলে ওঠে, আজ না আমাদের বাসরাত? জিসান ভ্রু কুচকে মিহুর দিকে তাকায়। মিহু কি বলে ফেলেছে তা ভেবে লজ্জায় চোখ নামিয়ে নেয় আর মনে মনে বলে, ইস, এই কথাটাই বলতে হলো। জিসান দুষ্টু হেসে মিহুকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, বাহ, আমার বউ দেখে খুব ফাস্ট, আমি তো আনরোমান্টিক ভেবেছিলাম। যা, কি বলেন, ছাড়েন, ঘুমোবো। ছাড়ানোর চেষ্টা করে। না না, আজ আবার কিসের ঘুম? তুমি না বললে আজ আমাদের বাসরাত? মিহু লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। জিসান মিহুকে কোলে তুলে রুমে নিয়ে যায়। সকালে নাস্তার টেবিলে বসে নাস্তা করছে জিসান, মামুনি, আরিয়ান খান। মিহু পাশে দাঁড়িয়ে আছে। মিহুকে জিসান বলেছিল বসতে, কিন্তু মিহু বসেনি, পরে খাবে বলে। আরিয়ান খান এক টুকরো মুখে পুরে পরোটা পুরি জিসানকে উদ্দেশ্য করে বলে, আমাকে কিছুদিনের জন্য বাইরে যেতে হবে, তুমি এই দিকটা সামলে নিতে পারবে? জিসান পানি খেয়ে বলে, কোথায় যাবে তুমি? তুমি তো জানো বাবাই আমাকে তোমার বিদেশের কাজটা দেখতে হয়, তাই ওখানে যেতে হবে। কিছু একটা সমস্যা হয়েছে নাকি? ও ঠিক আছে, যাও। বলেই জিসান উঠে গেল। জিসানের খাওয়া শেষ, তাই রুমে যাওয়ার আগেই ইশারায় মিহুকেও বলে রুমে আসতে। মিহুও গেল জিসানের পিছু পিছু। জিসান মিহু চলে যাওয়ায় মামনিও চলে যেতে নিচ্ছিল, ঠিক তখন আরিয়ান বলে ওঠে, তোমার আদরের ছেলের শেষ দিনের ব্যবস্থা করতে যাচ্ছি আমি। তারপর থেকে এই খানে বাড়ি কোম্পানির সব কিছু আমার। আমার ছেলের শেষ দিনের ব্যবস্থা করতে গিয়ে না নিজের শেষ দিন চলে আসে। অনেক পাপ করেছো তুমি, এবার তোমার শেষ দিন ঘনিয়ে আসছে। কথাগুলো আরিয়ানকে শুনিয়ে বলার ইচ্ছা থাকলেও বলতে পারল না মামুনি। মনে মনে বলল আরিয়ান খানের দিকে রাগে চোখে তাকিয়ে থেকে। মামুনি চলে যায় সেখান থেকে। আরিয়ান খান অবাক হয় তার কথায়, ভয় না পেয়ে তেজ নিয়ে চলে যাওয়ায়। এত কিছু হয়ে গেল, এত বছর বেডে ফেলে রাখলাম, এখনো পর্যন্ত কথা বলতে পারছো না, তবুও তেজ কমেনি তোমার মাহিরা। আগেও তেজ দেখে আমাকে অবহেলা করেছো, আর এখনো একবার সব কিছু আমার হাতে চলে আসুক, তোমাকে আমি উচিত শিক্ষা দেব। নিজে নিজে বলে বেরিয়ে যায় আরিয়ান খান। জিসান রুমে এসে মিহুকে জড়িয়ে ধরে। মিহু জিসানকে ছাড়িয়ে বলে, আপনার ছোট আব্বু আপনার কোন কোম্পানি দেখাশোনা করে? সুইডেনে আমার একটা কোম্পানি আছে, সেটাই দেখাশোনা করে ছোট আব্বু, তাই বেশিরভাগ ওখানেই থাকতে হয়। আর ওটা এখন তোমারও ছোট আব্বু হয়, তাই ছোট আব্বু বলে ডাকবে। জিসানের কথায় বুঝলো মিহু জিসান এই খারাপ লোকটাকে অনেক সম্মান আর বিশ্বাস করে। মিহু মুচকি হেসে বলে, আচ্ছা বলবো। এখন আমাকে আদর করো, একটু বাইরে যেতে হবে। পাগল আপনি, সব সময় আদর কিসের? যান, আপনার কাজে যান। জিসান মিহুকে জাপটে ধরে বলে, শুধু পালিয়ে পালিয়ে যাও কেন আমার থেকে বলো তো? এখন আমাকে কিস না দিলে আমি ছাড়বো না, বাইরেও যাব না, সারাদিন এমন করেই ধরে বসে থাকবো। মিহু পরে মহা বিপদে। এই জিসানের অত্যাচার দিন দিন বাড়তেই থাকছে। রোমান্টিক অত্যাচার যাকে বলে। আজ বিয়ের 5 দিন, এই 5 দিনে জিসান মিহুকে কত রকমের বাহানায় কাছে এনেছে। মিহু জানে জিসানকে কিস না করলে ছাড়বে না, তাই উঁচু হয়ে কিস করে জিসানকে। কিছুক্ষণ পরে জিসান ছাড়ে মিহুকে। মিহুর কপালে চুমু দিয়ে মুচকি হেসে বাই বলে চলে যায়। খবর নাও জিসান খানের সুইডেনে কোনো কোম্পানি আছে কিনা। 1 ঘন্টার মধ্যে জানাচ্ছি। 1 ঘন্টা পরে আবার ফোন বেজে ওঠে। তাড়াতাড়ি রিসিভ করে বলে, বলেন কি খবর? জিসান খানের 5 বছর আগে সুইডেনে কিছু কোম্পানির কিন্তু সেটা বিক্রি করে দেওয়া হয়েছে 5 বছর আগে। এখন জিসান খানের সুইডেনের কোনো কোম্পানি নেই। আগে বুঝেছিলাম আমি। যাই হোক, আপনি আরিয়ান খানের দিকে নজর রাখুন। উনি বলে গেছে উনি সুইডেনে যাচ্ছে, তো উনি যে সেখানে যাচ্ছে না সেটা আমি জানি। উনি কোথায় যাচ্ছে সব খবর আমাকে দেবেন। আমাদের কাজ সফল হওয়ার আর বেশি দিন নেই, খুব কাছেই চলে এসেছি আমরা। এর মধ্যে কোনো ঝামেলা আমি চাই না। এই খেলা শেষ পর্যায়ে এসে আমি এলিমিনেট হতে চাই না। দেখে শুনে কাজ করেন। সব ঠিক আছে বিয়ে, তবে একটা কথা, খবর পেলাম মিস্টার জিসান আপনার খোঁজে বের হয়েছে। এতদিন তার লোক দিয়ে খোঁজ নিলেও এখন উনি নিজেই খুঁজে বেড়াচ্ছে আপনাকে। আজ পর্যন্ত কেউ এভাবে থাকতে পারেনি যতটা আপনি পেরেছেন। আপনি সাবধানে থাকবেন। জিসান আমাকে ধরতে পারবে না যতক্ষণ না আমি নিজে তার সামনে যাচ্ছি। উনি খুঁজে বেড়াচ্ছে তো খুঁজুক, বাকিটা আমি দেখে নেব। জাস্ট কিছুদিনের অপেক্ষা।
এই আরিয়ান খান ফিরে আসলে তার রূপ সামনে নিয়ে আসবো সবার। ফোনের ওপাশ থেকে রাসেল বলে ওঠে, আর একটা কথা বিয়ে, এই জিসান খানকে যেমন ভেবেছিলাম উনি কিন্তু তেমন না। জিসান খানের নামে যতগুলো বেআইনি গোডাউন, নারী পাচারকারীর সঙ্গে মিল, এসবের মাস্টার মাইন্ড কিন্তু আরিয়ান খান। এই লোক বড্ড চালাক, জিসান খানকে জাস্ট ব্যবহার করছে আর কিছুই না। আমার তো মনে হয় জিসান খানে জানেই না তার পিছনে তারই ছোট আব্বু এত কিছু করে বেড়াচ্ছে তার নামে। আরিয়ান খান শুধু সুযোগ নিচ্ছে। জিসানের এই কলকাতার সব লোক জিসান খানকে মাফিয়া বলে ভয় পায়, সেই ভয়টাই কাজে লাগাচ্ছে আরিয়ান খান। জানি আমি সব, আগে খবর নিয়ে রেখেছি আর প্রমাণও আছে, বড় প্রমাণ আছে। আচ্ছা এখন রাখি, পরে কথা বলবো, বাই। জিসান খুব রেগে বসে আছে নিজের অফিস রুমের জায়গায়। রাগে তার শরীর কাঁপছে। এতদিন এই একটা লোককে খুঁজে বের করতে পারেনি কেউ। ডালি সহ আরও কিছু লোক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, ভয়ে কাঁপছে জিসানের রাগ দেখে। ডালি কাঁপা গলায় বলে ওঠে, স্যার এই বিয়ে কোনো ছেলে না, এটা একটা মেয়ে। ডালিকে থামিয়ে জিসান রেগে বলে, মেয়ে হয়ে এত দূর কি করে আসতে পারে ডালি? আজ পর্যন্ত কেউ আমার ব্যাপারে এত কিছু বের করতে পারিনি, আর এই মেয়ে কি করে পারছে? পুরো নাম কি এই মেয়ের জানতে পেরেছো? ডালি শুকনো ঢোক গিলে বলে, প্রাচী আরোরা। জিসান এই নামটা 2-3 বার বলল আর মনে মনে ভাবে, কোথায় লুকিয়ে আছে এই মিস প্রাচী অরোরা? এর মধ্যে এত সাহস আসে কই থেকে? যাই হোক, আমি তোমাকে বের করে ছাড়বো মিস প্রাচী অরোরা। মনে মনে ভীষণ ক্লান্ত হয়ে বাসায় ফিরে জিসান রুমে এসে ফ্রেশ হতে চলে যায়। মিহু জিসান এসেছে দেখে কফি করে রুমে নিয়ে যায়। বাইরে থেকে এসে কফি খাওয়ার অভ্যাস জিসানের। রুমে এসে দেখে জিসান ওয়াশরুমে আছে। কফিটা টি টেবিলে রেখে রুমটা ঠিক করতে লাগে মিহু। বেড ঠিক করার সময় মিহুর চোখে পড়ে জিসানের ফোন। সেখানে একটা মেসেজ এসেছে, তাই আলো জ্বলে উঠেছে। মিহু ফোনটা হাতে নিয়ে মেসেজটা দেখতে যাবে, তার আগেই জিসান মিহুকে পিছন থেকে জড়িয়ে ধরে। মিহু চট করে ফোনটা আগের জায়গায় রেখে দেয়। জিসান ক্লান্তি জড়ানো ভয়েসে বলে, আই লাভ ইউ তেজপাতা। মিহু উত্তর না দিয়ে বলে, আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, আজকে খুব বেশি কাজ ছিল। অনেক। আচ্ছা এই কফিটা খেয়ে নিন, ভালো লাগবে, ঠান্ডা হয়ে যাবে নয়তো। জিসান মিহুকে ছেড়ে কফি হাতে নিয়ে কফি খাওয়া শুরু করে আর ফোনটা হাতে নেয়। মিহু চলে যায় ডিনার রেডি করতে। প্রাণপ্রিয় ছোট আব্বুর থেকে বিশ্বাসঘাতকতার আঘাত পেয়ে একদমই ভেঙে পড়েছে জিসান। 2 ঘন্টা ধরে নিজের রুমে দরজা বন্ধ করে বসে আছে। মিহু, মাহিরা খান অনেক ডেকেছে, কিন্তু খুলেনি দরজা জিসান। জিসানের আব্বু মারা যাওয়ার পর এই ছোট আব্বুকে তার আব্বুর জায়গায় দিয়েছিল জিসান। অন্ধের মতো বিশ্বাস করত তার ছোট আব্বুকে, কিন্তু সেই ছোট আব্বুই তার স্বপ্ন পূরণ না হওয়ার কারণ, এই অন্ধকার জীবনে পা রাখার কারণ। মাফিয়া জগতে আসার জন্য ছোট আব্বুই বলেছিল, তারই বুদ্ধিতে জিসান সব কিছু করেছে। কিছুদিন যাবৎ জিসান কিছু জিনিসের হিসাব মেলাতে পারছে না, সব দিক দিয়ে কম পড়ছে। এই নিয়ে বেশ বকাবকি করেছে অফিসের স্টাফদের। তারা হয়তো মন দিয়ে কাজ করছে না বলে জিসান কোনো কিছুর হিসাব ঠিকভাবে পাচ্ছে না। খুব রেগে অফিসের ম্যানেজার আরও কিছু স্টাফদের মিটিং রুমে ডাকে জিসান। সমস্যা কি আপনাদের? আপনারা কাজ কি করে করছেন? আমার কোম্পানিতে এত লস আসে কি করে? প্রচুর রেগে বলে জিসান। ম্যানেজার বলে, স্যার আমরা তো ঠিকভাবেই কাজ করছি আর সব কিছু ঠিকই হচ্ছে, এখন পর্যন্ত কোনো লসের কাজ হয়নি, তাহলে লস কি করে হয় স্যার? লস না হলে কি আমি মজা করার জন্য আপনাদের এখানে ডেকেছি মিস্টার জাহিদ? কিছুদিন থেকে দেখছি পরপর 5টা ডিল সাকসেস হওয়ার পর ও আমার অ্যাকাউন্ট ডিলের পরিমাণের থেকেও কম টাকা আসছে। এমন কেন হচ্ছে? স্যার এই টাকার বিষয়ে আমরা কিছু বলতে পারবো না, কারণ এটা আপনার ছোট আব্বু মিস্টার আরিয়ান খান দেখে। ডিল সাকসেস হওয়ার পর ওনার কাছেই সব টাকা আসে, তারপরে আপনার কাছে যায়। জিসান এবার ভাবনায় পড়ে যায়, তাহলে কি ছোট আব্বু অর্ধেক টাকা নিয়ে নেয়? কিন্তু উনি তো জিসানকে না বলে একটা টাকাও নেয় না, তাহলে এখন কেন এমন করবে? সেদিনের মতো মিটিং শেষ করে অনেক রাতে বাসায় ফিরে জিসান। জিসানকে ক্লান্ত অবস্থায় দেখে মিহু জুস করে আনে জিসানের জন্য। জিসান একটু খেয়ে বেডে হেলান দিয়ে বসে। মিহু দেখে জিসান কিছু নিয়ে চিন্তা করছে, তাই মিহু জিজ্ঞেস করে ফেলে, কি হয়েছে তোমার? আজকে খুব কাজ করা হয়েছে? মিহুর কথায় জিসান মিহুর দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, কাছের মানুষ যদি বিশ্বাসঘাতকতা করে তাহলে কেমন লাগতে পারে? জিসানের এহেম কথায় ভীষণভাবে ভরকে যায় মিহু। মুখ গলা শুকিয়ে যায়, চেহারার রং পাল্টে যায়। মিহু কি বলবে বুঝতে পারছে না, ভয়ে কাঁপছে শুধু।
তবুও কাঁপা কাঁপা গলায় বলে, কে বিশ্বাসঘাতকতা করলো? ছোট আব্বু। জিসানের মুখে ছোট আব্বুর কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে মিহু। তারপরে জিসানের কাছে গিয়ে বলে, কি করেছেন উনি? ছোট আব্বুর যদি টাকার এত প্রয়োজন ছিল তাহলে আমাকে বলে নিতে পারতো। এতদিন তো তাই করে এসেছে, আমাকে বলেই নিয়েছে। কিন্তু এখন কেন এমন করলো? আমার কাছে চাইলে কি আমি দিতাম না? আমার যা সেটা তো তারও। মিহু বুঝতে পারলো ব্যাপারটা, যে জিসান অর্ধেক সত্যিটা জেনেছে, এখনো বেশি জানতে পারেনি। এখনই সুযোগ জিসানকে সব খুলে বলার, তার ছোট্ট আব্বুর মুখোশ খুলে ফেলার। এখন জিসান সবকিছু বিশ্বাস করছে, আর বিশ্বাস করবে নাই বা কেন? মিহুর কাছে যথেষ্ট প্রমাণ আছে আরিয়ান খানের আসল রূপ বের করার জন্য। মিহু চট করেই বলে ফেলল, আপনার ছোট আব্বু এখন কোথায় আছে? তোমাকে তো আগেই বলেছি, সুইডেনে গেছে। আদৌ কি উনি সুইডেনে গেছে? তার খবর কি রাখেন আপনি? একটা কথা মনে রাখবেন, ভালো মানুষের মুখোশ পরে থাকলেই সে ভালো মানুষ হয় না। যাচাই করে দেখুন উনি সুইডেনে নেই। আর এটাও খবর নিয়ে দেখুন আপনার সুইডেনে কোনো কোম্পানি আছে কিনা। মিহুর কথায় অবাক হয়ে তাকিয়ে থাকে জিসান মিহুর মুখের দিকে। সঙ্গে সঙ্গে ল্যাপটপটা নিয়ে কি যেন করতে লাগে জিসান। এক এক করে সব খবর নিচ্ছে জিসান। বেশ কিছুক্ষণ পরে জিসান অনেক বেশি রেগে যায়, কারণ সব খবর সে পেয়েছে। এত আরিয়ান খান যা যা করেছে সব জানতে পেরেছে। জিসানের কাছে আরিয়ানের সব খবর জানা বা হাতের খেল, কিন্তু জিসান আরিয়ান খানকে এতই বিশ্বাস করত যে তার দিকে কখনো নজরই রাখেনি। আর জিসানের এই বিশ্বাসটাই কাজে লাগিয়েছে আরিয়ান খান। রাগে চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে জিসানের। মিহু বুঝতে পারে সব জানতে পেরেছে এতদিন কি করেছে তা, কিন্তু আসল কথাই জানে না জিসান, যেটা এবার জানতেই হবে জিসানকে। মিহু বলে, আপনি এটাও জেনেছেন নিশ্চয়ই আপনার ছোট আব্বু বিবাহিত? মিহুর কথায় জিসান মিহুর দিকে তাকায় একবারের জন্য, ভাবে মিহু এত কথা জানে কি করে, আর আগে থেকে জানলে তাকে বলেনি কেন। কিন্তু জিসানের এতই রাগ উঠে আছে যে মিহুর কথা ভুলেই গেল সে। এখন আরিয়ানকে কি শাস্তি দেওয়া যায় সেটাই ভাবছে। কিন্তু জিসান কি করে শাস্তি দিবে তাকে? ছোটবেলা থেকে যাকে আব্বু বলে এসেছে, আব্বুর জায়গা দিয়েছে, তাকে কি করে শাস্তি দিবে? মিহু বলে, শুনেছি আজ বিকেলে উনি এই বাড়ি আসছে। এই পর্যন্ত আপনি চুপ থাকুন আর রাগ কন্ট্রোল করুন, কারণ আরও কিছু সত্যি জানার আছে আপনার, যা আপনি জানেন না। আজ সব আপনাকে বলা হবে। জিসান এবারও অবাক হয়, আর কি জানার আছে তার? আর কিসের সত্যের মুখোমুখি হতে হবে তাকে, যা সে জান না? মিহুর কথায় চুপ করে থাকে জিসান। জিসানকে ফ্রেশ হতে বলে খাবার আনতে যায় মিহু। খাবার নিয়ে এসে নিজ হাতে খাইয়ে দেয় জিসানকে। জিসানও চুপচাপ খেয়ে নেয়। জিসান প্রায় এমন বায়না ধরে মিহুর কাছে খাবে, তখন মিহু বিরক্তি প্রকাশ করলেও ভালোবেসে খাইয়ে দিত। মিহু জানে আজ জিসান খাবে না, তাই আগেই খাবার এনে নিজেই খাইয়ে দিতে লাগে, আর জিসানও খেয়ে নেয় চুপ করে। বিকেল 5টা বাজে। বসার রুমে সোফায় বসে আছে জিসান, আরিয়ান। জিসানের পাশে দাঁড়িয়ে আছে মিহু, আরেকটা সোফায় বসে আছে মাহিরা খান, তার পাশে দাঁড়িয়ে আছে ডালি। আরিয়ান খান বলে জিসানকে, বাবাই এখানে সাইন করে দাও, তোমার সাইন লাগবে বলেই আবার আসতে হলো আমাকে। জিসানের রাগ লাগলেও চুপ করে আছে শুধু মিহুর কথায়। মিহু বলে, এটা কিসের পেপার ছোট আব্বু? মিহুর এমন প্রশ্নে বেশ রাগ হয় আরিয়ান খানের, কিন্তু প্রকাশ করে না। মুখে হাসি রেখে বলে, বৌমা এটা আমাদের বিজনেসের ব্যাপার, তুমি বুঝবে না, জিসান বুঝেও ঠিক করে দেবে। মিহুও মুখে হাসি নিয়ে বলে, আচ্ছা তো জিসান আপনি পড়ে দেখুন পেপারগুলো কিসের। এবার আরিয়ান ভয় পেয়ে যায়। এর আগে যতবার সাইন করে নিয়েছে জিসানের থেকে, তাতে কোনোবার পড়ে দেখেনি জিসান। এবার যদি মিহুর কথা শুনে পড়ে দেখে তাহলে তো আরিয়ান ধরা পড়ে যাবে। আর এবার নতুন কিছু পেপারও অ্যাড করেছে আরিয়ান। আরিয়ান খানের ঘাম ঝরতে লাগে। এবার টি টেবিলে পানি রাখা ছিল, সেটা খেয়ে আবার বলে, কতবারই তো সাইন করেছো বাবাই, আবার নতুন করে পড়া কি আছে? মিহু কিছু বলার আগে জিসান বলে, আরেকবার পড়ি না হয় ছোট আব্বু। এটা বলেই জিসান পড়া শুরু করে। পেপারগুলো ছিল একটা নারী পাচারের আর একটা জিসানের সব সম্পত্তির দলিল, যাতে লেখা আছে জিসান তার সব সম্পত্তি আরিয়ান খানের নামে করে দিচ্ছে। জিসান পেপারগুলো পড়ে আরিয়ান খানের দিকে তাকায়। আরিয়ান খান ভয়ে কাঁপছে। ধরা পড়ে গেছে তো সে, এখন কি করবে? ভুল হয়েছে এমন বোকামি করা আরিয়ান খানের। এবার কি তাহলে তার হাত থেকে সোনার ডিম পাড়া হাঁস চলে যাবে? কি ভুলটাই না করলো আরিয়ান। জিসান মেকি হেসে তাকিয়ে আছে আরিয়ান খানের দিকে। এসবের মানে কি ছোট আব্বু? কিছুই বলছে না আরিয়ান খান। ও কিছুই বলতে পারবে না, বাকিটা আমি বলছি। আরিয়ান জিসান
পাশে তাকিয়ে ভীষণভাবে অবাক হয়। জিসানের মুখে হাসি আর আরিয়ানের মুখে কালো অন্ধকার ছেয়ে যায় পাশে বসে থাকা বলা ব্যক্তিকে দেখে। কারণ সেটা আর কেউ না, জিসানের আম্মু। হ্যাঁ, জিসানের আম্মু কথা বলছে। আরিয়ান ভেবেই নিয়েছিল মাহিরা খান কথা বলতে পারবে না, তাই এই বিষয়ে ভয় নেই। কিন্তু কে জানে হুট করেই তার একে একে সব কিছু বের হয়ে আসবে। জিসান উঠে তার আম্মুর কাছে গিয়ে আম্মুর হাত ধরে বলে, আম্মু তুমি কথা বলতে পারছো? আমার কি যে ভালো লাগছে। পারছি। আর শুধু আজ থেকে না, আরও অনেক আগে থেকেই আমি কথা বলতে পারি, কিন্তু কিছু কারণে চুপ ছিলাম। এখন সব বলতে হবে আমাকে, সময় চলে এসেছে। আম্মুর কথা শুনে ভ্রু কুঁচকে তাকায় জিসান আর বলে, আর কি কথা আম্মু? মাহিরা খান কিছুক্ষণ চুপ থেকে বলা শুরু করে, কলেজের প্রথম দিনই আমার কিছু সমস্যা হয়। সেই সমস্যার সমাধান ঠিক করে দেয় আরমান, তোর আব্বু। আরমান আমার সিনিয়র ছিল। সেদিন আমায় হেল্প করায় ভালো সম্পর্ক হয় আমাদের। আর এইদিকে আমার ক্লাসমেট ছিল আরিয়ার, ও আমাকে প্রথম দিন থেকেই পছন্দ করত। আমি বুঝেছিলাম কিন্তু কিছু বলিনি। আমি জানতামও না আরিয়ার আরমান দুই ভাই। দিন যত যেতে লাগে আরমানের সঙ্গে আমার সম্পর্ক গভীর হতে থাকে। একসময় দুজনকেও ভালোবেসে ফেললাম। এই খবর যখন আরিয়ার পায় তখন সঙ্গে সঙ্গে আমার কাছে এসে আমাকে প্রপোজ করে, কিন্তু আমি রিজেক্ট করে দেই। আমাকে অনেক বোঝানো হয় আরিয়ার আমাকে কত ভালোবাসে, আমি তবুও মানিনি, কারণ আমি আরমানকে ভালোবাসি। কিছুদিন পর জানতে পারি আরমান আরিয়ার দুই ভাই। আমি রিজেক্ট করার পর আরিয়ান আমাকে আর কিছু বলেনি। আমি ভেবেছিলাম বুঝেছে হয়তো। তারপরে আরমান আর আমার বিয়ে হয়। আর 1 বছর পর তুই আসিস আমার কোলজুড়ে। তখন আরিয়ার পড়াশোনার জন্য বাইরে চলে যায়। আমাদের সংসার ভালোই চলছিল, অনেক ভালো ছিলাম আমি। তোর যখন 15 বছর বয়স তখন বাইরে থেকে আসে আরিয়ার। প্রায় 15টা বছর পরে আসে নিজের বাসায়। আমি ভেবেছিলাম আগে সব কিছু ভুলে গেছে, কিন্তু না, আমি ভুলছিলাম। আরিয়ার কিছুই ভুলেনি। আমাকে তখনও বিরক্ত করতো অনেক রকমভাবে। আরমানের চোখে আমাকে খারাপ প্রমাণ করার চেষ্টা করত, কিন্তু এতে কাজ হয়নি। একদিন অফিসের প্রোগ্রামে আমি আর আরমান যাই বাসায় রেখে তোকে। প্রোগ্রামের ঠিকানায় গিয়ে দেখি সেখানে কোনো প্রোগ্রামই হচ্ছে না। আরিয়ার মিথ্যে বলে নিয়ে এসেছে আমাদের। আরমান কিছুই বুঝতে পারেনি সেদিন, কিন্তু আমি বুঝেছিলাম সবটা। আমার সঙ্গে এখন তার খান সম্পত্তিও চাই, তাই আরমানকে আমার চোখের সামনে এই আরিয়ার গুলি করে মেরে ফেলে। আমি কান্না করেছি, হাত জোর করে ভিক্ষা চেয়েছি, সব সম্পত্তি তাকে দিয়ে দিব বলেছি, তবুও ছাড়িনি। সেদিন আমাদের এলো। আমি আর কোনো রাস্তা না পেয়ে একটা ফ্লাওয়ার বাস নিয়ে আরিয়ানের মাথায় বাড়ি মারি। কিছুক্ষণের জন্য আরিয়ান জ্ঞান হারায়। আমি জলদি করে আরমানকে নিয়ে গাড়িতে বাসার হসপিটালে নেওয়ার জন্য, কিন্তু সঙ্গে ড্রাইভার ছিল না, আর আমিও ড্রাইভ জানতাম না। তবুও সাহস করে আমি নিজেই ড্রাইভিং করতে লাগি। আর যেটার ভয় ছিল সেটাই হয়, আমাদের অ্যাক্সিডেন্ট। এই আরিয়ার আমার আরমানকে মেরেছে, তোকে বাবাহারা করেছে এই আরিয়ান। সব কিছু বলে অঝরে কান্না করতে থাকে মাহিরা খান। জিসানের চোখ থেকেও পানি পড়ছে, কিন্তু সেটা যেন কোনো আগুন ঝরে পড়ছে। আরিয়ান খান নিজের কুকীর্তির শুনে মাথা নত করে বসে আছে। তার পালানোর জায়গা নেই। চারিদিকে গার্ড এসে দাঁড়িয়েছে, সবাই চুপ। তখন মিহু বলা শুরু করে, আমি যখন প্রথম এই বাড়িতে আসি তখনই সন্দেহ হয়েছিল এই বাসায় কিছু চলছে। তারপরে দেখা হয় মামুনির সাথে। মামুনির দেখাশোনা করার জন্য আমাকে রাখে ডালি। মামুনির বিষয়ে সব শোনার পর আমার সন্দেহ হয় একটা মানুষ কি করে 10 বছর ধরে কোমায় থাকতে পারে, তাও এত ভালো ভালো ডক্টর দেখিয়ে, ভালো মেডিসিন খেয়েও। পরে বুঝতে পারি মামুনিকে যে মেডিসিন দেয়া হয় সেটা সুস্থ করার না, বরং আরও অসুস্থ করার জন্য দেয়া হয় মেডিসিন। আমি বুঝতে পারিনি এই কাজ কে করতে পারে, কিন্তু একদিন দেখলাম এই বাসার এক কাজের লোক মামুনির মেডিসিন পাল্টাতে, সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলি। আর তাকে জিজ্ঞেস করে এই কাজ কেন করছে আর কে করাচ্ছে। প্রথমে না বললেও পরে ভয় দেখিয়ে জানতে পারি এই কাজ আরিয়ান খান করায় তাকে। সেদিনের পর থেকে মামুনির সব কাজ, খাওয়া, মেডিসিন নেয়া আমি করি। আর সুস্থ হয়ে ওঠে মামুনি, চলাফেরার সঙ্গে কথাও বলতে পারত।
মামুনি। আর তখনই আমি মামুনির কাছে এসব শুনি। আমার কাছে কোনো প্রমাণ ছিল না, আর আপনি আরিয়ান খানকে অনেক ভালোবাসতেন, বিশ্বাস করতেন, তাই কিছু বলতে পারিনি। তাই মামুনিকে বলি আরও কিছুদিন চুপ থাকতে, কারণ মামুনি কথা বলা মানে আরিয়ানের সর্বনাশ। মামুনির ক্ষতি করার চেষ্টা করতো, তাই এমন করি। আমি প্রমাণ দেওয়ার আগেই আপনি কিছু জেনেছেন, আর আমরা পুরোটা বললাম। জিসান রাগ নিয়ে বলে, কে সেই কাজের লোক? মিহু ডালিকে ইশারা করতেই আবুল নামের কাজের লোকটাকে জিসানের সামনে নিয়ে আসে। আবুল ভীষণ কাঁপছে ভয়ে, সে জানে জিসান কতটা ভয়ানক রাগী। জিসান রেগে গান বের করে মারতে নিবে, ঠিক সেই সময় মিহু আটকিয়ে নিয়ে বলে, অন্যের কথায় অনেক খুন মারামারি করেছেন, এবার এদের পুলিশের হাতে তুলে দিন, ওরাই শাস্তি দেবে। জিসান কিছু বলল না। কাকে যেন ফোন করে কিছুক্ষণ পরে পুলিশ আসে। আরিয়ান আর আবুলকে নিয়ে যেতে লাগে। সেই সময় মাহিরা খান উঠে আরিয়ান খানের সামনে গিয়ে বলে, গিয়েছিলে আমার ছেলের শেষ দিনের উপায় খুঁজতে, আর নিজের শেষ দিন নিয়ে এলে। বাপকেও ছাড়ে না। যে বড় ভাই তোমাকে আপন ভাইয়ের মতো দেখেছে, তাকে তুমি মেরে ফেলেছো। এখন এই শাস্তি তো তোমাকে পেতেই হতো। বলেই মাহিরা খান চলে যায়। জিসান পুলিশকে কিছু একটা ইশারা করে, পুলিশও বুঝে যায়। পুলিশ চলে যায় আরিয়ানকে নিয়ে। সবাই চলে যেতেই জিসান মিহুর কাছে এসে মিহুকে জড়িয়ে ধরে বলে, তুমি না থাকলে আমি এত কিছু জানতেই পারতাম না। আমার পিছনে এত কিছু চলে এসেছে এত বছর ধরে, আর আমি সেটার কোনো খবরই জানতাম না। থ্যাংক ইউ আমার জীবনে আসার জন্য। থ্যাংক ইউ আমার জীবনটা আলোকিত করার জন্য। আই লাভ ইউ তেজপাতা। অনেক হয়েছে, ছাড়ুন তো। এটা আমাদের রুম না, আর আপনি মামুনির রুমে গিয়ে একটু মামুনিকে সময় দিন। জিসান মিহুর কথায় সায় দিয়ে মামুনির রুমে যায়। গিয়ে দেখে মামুনি বেডে বসে কান্না করছে। জিসান তার আম্মুর কাছে পাশে বসে আম্মুকে জড়িয়ে ধরে। আম্মু কান্না থামিয়ে বলে, আমার সোনাটার অনেক কষ্ট হয়েছে, তাই না এত বছর? আম্মু অনেক। আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। মিহু যদি না আসতো আমি কিছুই ফিরে পেতাম না। একদম ঠিক বলেছিস। আমার মেয়েটা অনেক ভালো। ও আসার পর থেকে আমি নিজেকে সুস্থ মনে করেছি। ও অনেক বকবক শুনেছি। মেয়েটাকে কোনো দিন ভুল বুঝিস না, কষ্ট দিস না, সবসময় আগলে রাখবি। বড্ড ভালো মামুনিটা। আম্মু, ওকে কখনো কষ্ট দিব না, ভুল বুঝবো না। মাহিরা খান পরম যত্নে ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। তখন মিহু রুমে এসে বলে, বাহ, আমি দুধে মিশে গেল, আর আমি আঁটি হয়ে গড়াগড়ি খাচ্ছি। মিহুর কথায় মাহিরা জিসান দুইজনে হেসে দেয়। তারপরে মিহুকে নিজের কাছে নিয়ে এসে বলে, তোরাই তো আমার সব কিছু রে। জিসান হুট করে মিহুর গালে চুমু দিয়ে বলে, আমিও তোমার সবকিছু, বুঝেছো? জিসানের এহেম কাণ্ডে মিহু লজ্জায় শেষ, আর মাহিরা খান মুখ টিপে হাসছে। মিহু রাগে চোখে জিসানের দিকে তাকিয়ে মনে মনে বলে, অসভ্য লোক একটা। জিসানও যেন বুঝতে পেরে ফিসফিস করে বলে, অসভ্য হলেও তোমারই। মিহু আবার রাগী চোখে তাকায়, আর জিসান চোখ টিপ দিয়ে দেয়। রাত 11টা বাজে। ঘড়িতে একটা গোডাউনে হাত পা বাঁধা অবস্থায় দুইজন চেয়ারে বসে আছে। তার সামনে শয়তানি হেসে পায়ের উপর পা তুলে বসে আছে জিসান খান। মুখে শয়তানি হাসি থাকলেও চোখ দিয়ে যেন আগুন ঝরে পড়ছে। জিসানের এই রূপ দেখে সামনে বাঁধা অবস্থায় থাকা মানুষ দুটি ভয়ে কাঁপছে। জিসানের এই রূপ তাদের চেনা। তারা এটাও বুঝতে পারছে আজ তাদের শেষ দিন। আবুল ভয়ে বেশ লজ্জাজনক একটা কাজ করে বসলো। আরিয়ান খান ভয়ে ভয়ে জিসানের দিকে তাকিয়ে আছে। সে যেন কিছু বলতে চাচ্ছে, কিন্তু মুখ বাঁধা থাকায় বলতে পারছে না, শুধু আওয়াজ করছে। জিসান একজন বডিগার্ডকে ইশারা করে। বডিগার্ড বুঝতে পেরে আরিয়ান খানের মুখ খুলে দেয়। আরিয়ান মুখ ছাড়া পেয়ে হাঁপাতে লাগে। কিছুক্ষণ পরে চুপ থেকে বলে ওঠে, আমাদের তো পুলিশে দিয়েছিল, আবার এখানে কেন নিয়ে এলে? জিসান শয়তানি হাসি দিয়ে বলে, ভাবলে কি করে ছোট আব্বু, তুমি আমার আব্বুকে খুন করবে আর আমি তোমাকে শাস্তি দেওয়ার জন্য পুলিশের হাতে তুলে দিব? আরিয়ান বেশ ভয় পেয়ে বলে, দেখো বাবাই, আমি তোমার ছোট্ট আব্বু হই, আমাকে শেষবারের মতো মাফ করে দাও। আমি তোমার আর ভাবির ভাইয়ের পরে ক্ষমা চাইব। তোর মতো মানুষের ক্ষমা পাওয়ারও যোগ্য না। তোকে আমি সব সময় বাবার জায়গায় দিয়েছি, ভালোবেসেছি, আর তুই কি করলি? তোর বেঁচে থাকারই অধিকার নেই মিস্টার আরিয়ান। রেগে বলে জিসান। আরিয়ান আরও কিছু বলতে নিচ্ছিল, কিন্তু তার আগে জিসান বুলেট ভর্তি গান সব আরিয়ানের বুকে গিয়ে মারে। সঙ্গে সঙ্গে প্রাণ পাখি বেরিয়ে যায়। একই কাজ করে আবুলের সঙ্গে। এদের লাশও যেন কেউ খুঁজে না পায়, কেউ এমন ব্যবস্থা করো। বলেই চলে যায় জিসান সেখান থেকে। এখান থেকে বাসায় গিয়ে যে রুমে ঢুকেছে আর বের হয়নি। ভীষণভাবে আঘাত পেয়েছে জিসান। আপন মানুষের কাছে বিশ্বাসঘাতকতা পেয়েছে। আরিয়ানকে
আব্বুর মতো দেখতো, কখনো পর ভাবেনি, অথচ সেই মানুষটাই জিসানের জীবনের একমাত্র কালসাপ। নিজের হাতে খুন করে রাগ মিটালেও জিসানের খুব খারাপ লাগছে। এই নিয়ে 5 বারের মতো ডেকে গেছে মিহু, তবুও জিসান আসেনি। এবার বেশ রেগেই দরজায় বাড়ি দেয় মিহু, কিন্তু জিসান আগেই দরজাটা খুলে দিয়েছিল। এবার তাই মিহু জোরে ধাক্কা দেওয়ায় দরজা খুলে যায়, আর মিহু নিজেকে সামলাতে না পেরে রুমের মেঝেতে পড়ে। জিসান গোসল করে মাথা মুছতে মুছতে বের হয়ে মিহুকে পড়ে যেতে দেখে থমকে যায়। গিয়ে যে ধরবে সেই সুযোগটাও পেল না জিসান। মিহু রাগী চোখে জিসানের দিকে তাকায়। জিসান মিহুর কাছে এসে হাত বাড়িয়ে দেয় উঠানোর জন্য, কিন্তু মিহু হাত না ধরে নিজেই উঠে দাঁড়ায়। রাগী গলায় বলে, খেতে চাইলে নিচে এসে খেয়ে নেবেন। বলেই হনহনিয়ে চলে যায় রুম থেকে। এইদিকে জিসান অবাক হয়ে তাকিয়ে আছে। সে বুঝলই না মিহু এমন করলো কেন। কিছুক্ষণ পর যখন বুঝলো তখন নিজেই হেসে দিল জিসান। রাগ, খুনসুটি, ভালোবাসা নিয়ে কেটে যায় কিছুদিন। জিসান আগের মতো স্বাভাবিক হয়ে উঠেছে। আরিয়ানের বিষয়টা ভুলে গেছে। এখন অফিস টু হোম, হোম টু অফিস করে জিসান আর মাঝে মধ্যে মিহুকে নিয়ে ঘুরতে যাওয়া। বেশ ভালোই যাচ্ছিল দিন তাদের। জিসানের মিহুর প্রতি ভালোবাসা দিন দিন বাড়তেই থাকে। মিহু আজ বায়না ধরেছে জিসানের কাছে সে ঘুরতে যাবে। জিসান ও মিহুর কথা রাখে। বিকেলের দিকে দুইজনে ঘুরতে বের হয়। জিসান ড্রাইভিং করছে, কোথায় যাচ্ছে সে নিজেও জানে না, কারণ মিহু বলেছে গাড়ি না থামাতে। জিসান জিজ্ঞেস করেনি কোথায় যাচ্ছি, সে শুধুই ড্রাইভ করছে। জিসান বেশ বুঝতে পারছে মিহুর মন ভালো নেই। দুইজনে চুপ করে আছে। এবার আর চুপ থাকতে না পেরে জিসান নিজেই বলল, আর ইউ ওকে মিহু? জিসানের কথায় মিহুর ধ্যান আসে। এতক্ষণ জানালার বাইরে তাকিয়েছিল। কখনো যদি বুঝতে পারেন আমি আপনাকে মিথ্যে বলেছি, তাহলে কি করবেন আপনি? আমি জানি তুমি কখনো মিথ্যে বলতেই পারো না। কাউকে এত বেশি বিশ্বাস করতে নেই জিসান। আপনার ছোট আব্বুকে আপনি অনেক বেশি বিশ্বাস করতেন, অথচ সে কি করলো? তুমি আর ছোট আব্বু সম্পূর্ণ আলাদা মিহু। ছোট আব্বু আগে থেকে সবকিছু প্ল্যান করে সাজিয়ে রেখেছিল। আমাকে জাস্ট তার এই নোংরা খেলায় গুটি হিসেবে রেখেছিল। তারই শাস্তি ও পেয়েছে। কিন্তু তুমি আমার কাছে আলাদা। তুমি আমার সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করবে না, এটা আমি জানি। জিসানের কথা শুনে খুব কান্না পেল মিহুর, কিন্তু মিহু কান্না করলো না। জিসানের বুকে মাথা রাখলো। মিহু জিসান ও মাথায় হাত বুলিয়ে দেয়। বেশ কিছুক্ষণ পরে মিহু বলে ওঠে, শপিং মল নিয়ে চলুন, আমার কিছু কেনাকাটা আছে। জিসান কথা বাড়ালো না, শপিং মল নিয়ে গেল। জিসান মিহু শপিং মলে ঢুকতেই জিসানকে দেখে আশেপাশের লোক ভয়ে একটু জড়সড় হয়ে গেল। জিসান ব্যাপারটা খেয়াল করলো, কিন্তু কিছু বলল না। মিহুও দেখলো। তখন মিহুর মাথায় একটা প্ল্যান আসে, আর তাই করতে লাগে। মিহু জিসানের হাত ধরে টেনে নিয়ে যায়। আচমকা এমন করায় জিসান অবাক হয়, আর আশেপাশের মানুষও হাঁ করে তাকিয়ে আছে। তারা হয়তো ভাবছে এত বড় মাফিয়াকে এমন টেনে নিয়ে যাচ্ছে। মিহু একের পর এক শপিং করেই যাচ্ছে, আর সব জিসানের হাতে দিচ্ছে। জিসান আশেপাশে তাকিয়ে দেখে সবাই ওদের দিকে তাকিয়ে আছে। জিসান বুঝতে পারছে না মিহু করছেটা কি। একের পর এক শপিং ব্যাগ জিসানের হাতে। জিসান ঠিকভাবে হাঁটতেও পারছে না। এবার আসে পাশের লোকজন ভয় না পেয়ে মিটিমিটি হেসে যাচ্ছে। জিসান সেটা বুঝতে পেরে চোখ রাঙিয়ে তাকায়, আর সবাই নিজের কাজে লেগে যায়। এতক্ষণে সবাই বুঝতে পেরে গেছে এই রাগী মাফিয়ার উপরেও কেউ আছে, আর সেটা হলো মাফিয়া জিসানের বউ। সব শপিং শেষ করে বাসায় ফিরে তারা। জিসান রুমে এসে ঠাস করে বেডে পড়ে যায়। অনেক ক্লান্ত সে। মিহু ফ্রেশ হয়ে আসে। তারপর জিসান যায়। জিসান ফ্রেশ হয়ে এসে দেখে শপিং ব্যাগগুলি আলমারিতে তুলছে মিহু। জিসান মিহুর পিছনে গিয়ে জড়িয়ে ধরে বলে, আজ পাবলিকে বুঝিয়ে দিলে তো কলকাতার মাফিয়া ও একজনের কথায় উঠে বসে। হ্যাঁ দিলাম। কেন সবাই আপনাকে ভয় পাবে? আপনি মাফিয়া ছেড়ে দেবেন, সবাই আপনাকে দেখে ভয় না, যাতে সম্মান করে। বুঝলাম ম্যাডাম। আচ্ছা আমি সব ছেড়ে দিব শুধু তোমার জন্য। ভালোবাসি বউ পাখিটা। কিছুদিন স্বাভাবিক দিন কাটার পর হুট করে একদিন জিসান বাসায় ফিরে মিহুকে দেখতে পায় না। এদিক সেদিক খুঁজে তবুও পায় না। বাড়ির কাজের লোক মাহিরা খান সবাইকে জিজ্ঞেস করে তাদের একটাই কথা, সকালে বের হয়েছিল, এখনো ফেরেনি। জিসানের রাগ বেড়ে যায়। সকালে বের হয়েছে আর এখন রাত 8টা বাজে, বাড়ি ফিরেনি। আর জিসানকে কিছুই বলা হয়নি। কাজের লোকদের বকাবকি করতে লাগে জিসান। মিহুর নাম্বারে ফোন লাগায় বারবার, কিন্তু মিহুর ফোন বন্ধ। মিহু সকাল থেকে নিখোঁজ, যেন মাহিরা খানের কোনো হেলদোল দেখতে পেল না কেউ। জিসানের অবস্থা পাগলের মতো। রেগে বাসায় জিনিসপত্র ছুঁড়ে মারছে। ফোন করে বডিগার্ড, পুলিশ সবাইকে মিহুর খোঁজে লাগিয়ে দেয়। জিসান নিজেও বেরিয়ে যায় মিহুর খোঁজে। পাগলের মতো খুঁজে চলেছে জিসান মিহুকে, কিন্তু কোথাও পায় না। হুট করে জিসানের মনে হলো মিহু তার মামার বাসায় যায়নি তো আবার। কিন্তু জিসান তো মিহুর মামার বাসার ঠিকানা জানে না।
মিহু বলেনি কখনো, আর জিসান জানতেও চায়নি। রাগে গাড়িতে এক লাথি দেয় জিসান। নিচে রাস্তায় বসে পড়ে কান্না করে জিসান, আর নিজে নিজে বলে, কোথায় গেলে মিহু? প্লিজ ফিরে এসো, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। প্লিজ কাম ব্যাক। বেশ কিছুক্ষণ কান্না করে জিসান ভাবতে লাগে আর কে তার শত্রু আছে, আর কে এমন আছে যে জিসানের খারাপ চায়। জিসান মনে করতে পারছে না এমন কে আছে। মাফিয়াতে কাজ করে তো কম শত্রু তৈরি হয়নি তার। কাকে ধরবে সে? খুব অসহায় লাগছে জিসানের। নিজেকে হারিয়ে ফেললো না তো তার তেজপাতাকে? কি করে থাকবে মিহুকে ছাড়া জিসান? পরের দিন সকাল 10টা। ডালি জিসানের রুমে এসে জিসানকে ডাক দিয়ে বলে, স্যার মিউ এসেছে, উঠুন। জিসান ধরফরিয়ে উঠে বসে। কাল রাতে কান্না করতে করতে রাস্তায় জ্ঞান হারিয়েছিল জিসান। সঙ্গে থাকা কিছু বডিগার্ড জিসানকে বাসায় নিয়ে আসে। জিসান রুম থেকে বেরিয়ে তাড়াতাড়ি নিচে নেমে আসে। নিচে এসে দেখে মিহু দাঁড়িয়ে আছে। জিসান ছুটে গিয়ে মিহুকে জড়িয়ে ধরে আর বলে, কোথায় চলে গিয়েছিলে তুমি? তুমি জানো আমি তোমাকে কত খুঁজেছি? আমার প্রাণ বেরিয়ে যাচ্ছিল তোমাকে না পেয়ে। এমন কেন করলে? আমাকে না বলে বাসায় গেলে কেন? তুমি জানো না তুমি দূরে গেলে আমার কতটা কষ্ট লাগে? আমি কাল একবারের জন্য ভেবেই নিয়েছিলাম আমি তোমাকে হারিয়ে ফেলেছি। ভালোবাসি বৌবাকি, এমন আর করো না প্লিজ। মিহু জিসানকে এক ধাক্কায় দূরে সরিয়ে দেয়। জিসান কিছুটা দূরে সরে যায়, অবাক হয়ে মিহুর দিকে তাকায়। এবার জিসান খেয়াল করে মিহুকে। আগের মতো শাড়ি সালোয়ার পরে নেই মিহু। মিহুর পরনে কালো জিন্স, সাদা শার্ট পরা। আগের মতো চুল খোলা বা বেনি করা নেই, উঁচু করে ঝুঁটি বাঁধা। মিহুর এমন রূপ দেখে অবাকের সাত আসমানে উঠে গেছে জিসান। এবার জিসান মিহুর আশেপাশে খেয়াল করে। মিহু পিছনে দাঁড়িয়ে আছে আরও 3টা মেয়ে আর 4টা ছেলে। পাশে দাঁড়িয়ে আছে পুলিশ। জিসান কিছুই বুঝতে পারছে না পুলিশ কেন এসেছে আর মিহুর এমন রূপ কেন। কিন্তু মিহু এবার যা করলো তাতে জিসান আরও বেশি অবাক হলো। মিহু জিসানের কাছে হ্যান্ডক্যাফ নিয়ে গিয়ে বলে, ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার আনহাফ জিসান খান। জিসান অবাক হয়ে বলে, মিহু তুমি? জিসানকে থামিয়ে, পিএ ওরফে প্রাচী আররা। মিহু জিসানের চোখের দিকে তাকিয়ে বলে। জিসান যেন এবার নিজেই একটু ধাক্কা খায়। এতদিন যার খোঁজ চারদিকে লোক লাগিয়েও কেউ দিতে পারেনি, সে কিনা তার বাসায় তারই বউ। জিসান বলে, তুমি মজা করছো তাই না? আমি জানি তুমি সে না, তুমি আমার মিহু, আমার বউ। তুমি আমাকে ভালোবাসো। ওহ শাট আপ মিস্টার জিসান খান, বোকার মতো কথা বলবেন না। আমি আপনাকে ভালো কখনোই বাসিনি। আমি জাস্ট আমার কাজের জন্য আপনাকে ব্যবহার করেছি। মিথ্যে বলছো তুমি, আমি এসব বিশ্বাস করি না। তুমি চাও তো আমি ভালো হয়ে যাই? হ্যাঁ আমি ভালো হয়ে যাব, সব কিছু ছেড়ে দিব, পুলিশের কাছে নিজে গিয়ে স্যালেন্ডার করব। তবুও প্লিজ তুমি এসব বলো না। আমি তোমাকে বিশ্বাস করি, আমার বিশ্বাস ভেঙে দিও না প্লিজ। এই আপনি মাফিয়া? আপনার ব্যাপারে যা শুনেছিলাম আপনাকে ধরা নাকি অসম্ভব। দেখুন আমি সম্ভব করে দিলাম। আপনার বাসায় আপনার খেয়ে আপনারই বিরুদ্ধে প্রমাণ জোগাড় করলাম। তারিফ তো করতেই হয় আমার, তাই না? অবশ্য এই কাজ সাকসেসের জন্য আমাকে গোয়েন্দা টিমের হেড বানানো হবে। ডালি বলে, তার মানে তুমি প্ল্যান করে এই বাসায় এসেছো মিহু? হ্যাঁ প্ল্যান করে এসছি। আমি অনাথ না, আমার আব্বু আম্মু আছে, মামা মামিও আছে, কিন্তু তারা এত খারাপ না যে আমাকে বুড়োর সঙ্গে বিয়ে দেবে। ছোট থেকেই গোয়েন্দা হওয়ার আমার খুব ইচ্ছা, আর বড় হয়েও হয়ে গেলাম। জিসান মাফিয়ার নাম অনেক শুনেছি, তাই আমার প্রথম কেস জিসান খানকে দিয়ে শুরু করি। প্রথমে ভেবেছিলাম জিসান খানের কাছে আসতে আমাকে অনেক কাঠ খড় পোহাতে হবে, কিন্তু সেদিন যখন আমাকে তার বাসায় নিয়ে এলো তখন তো আমার জন্য মেঘ না চাইতে জল পাওয়ার মতো অবস্থা ছিল। তখন থেকেই এই বাসায় থাকি আর এই বাসার মালিকের বিরুদ্ধে প্রমাণ খুঁজতে লাগি। একসময় বুঝতে পারি জিসান খান মিহু মানে আমার প্রতি দুর্বল। যদিও আমি প্রথমে চাইনি যে জিসান আমার প্রতি দুর্বল হোক, কারণ আমি তার মন নিয়ে খেলতে চাইনি তাই। কিন্তু পরে ভেবে দেখলাম জিসানের সঙ্গে প্রেমের নাটক করলে আরও কিছু তথ্য জানা যাবে সহজে, তাই আমি সায় দিলাম। কিন্তু এই জিসান খুব ফার্স্ট আমাকে বিয়ে করে নিল। তারপরে একে একে সব প্রমাণ বের করি। যদিও এই গেমের লিডার ছিল আরিয়ান খান, জিসান খান মাত্র গুটি, তাই আরিয়ান খানকেই আগে ধরলাম। কিন্তু এই জিসানকে আমি বলেছিলাম আরিয়ান খানকে পুলিশের হাতে তুলে দিতে, কিন্তু না, উনি নিজেই শাস্তি দেবে। আবার 2টো খুন করে জিসান, তার ভিডিও ফটো আছে আমাদের কাছে। মিহু কথা শেষ করতেই জিসান এবার রেগে এসে মিহুর গলা টিপে ধরে বলে,
বিশ্বাসঘাতক, তুইও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলি। তুই যদি আমাকে এসে বলতেই পুলিশের হাতে স্যালেন্ডার হতে, আমি হাসি মুখে হয়ে যেতাম। তুই জানিসও না এই জিসান, এই খারাপ লোক তোকে কতটা ভালোবাসে, আর তুই তোর ভালোবাসাকে নিয়ে এভাবে খেললি। মিহু জিসানকে ছাড়িয়ে বলে, আপনি নিজে থেকে মাফিয়া দলে যোগ না দিলেও আপনি অন্যায় করেছেন। যেটা পুলিশের কাজ সেটা আপনি নিজে করেছেন, শত শত খুন করেছেন। এটার জন্য আপনাকে শাস্তি পেতে হবে। জিসান আর কিছুই বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। মিহু পুলিশকে ইশারায় বুঝিয়ে দেয় জিসানকে নিয়ে যেতে। পুলিশ জিসানকে ধরবে তার আগে জিসান ডালির কাছে গিয়ে বলে, আম্মুর খেয়াল রেখো, আমি খুব তাড়াতাড়ি ফিরবো। এই বলে জিসান মিহুর কাছে আসে আর মিহুকে বলে, এই বিশ্বাসঘাতকতার ফল তোমাকে পেতেই হবে মিস মিহু, উপস সরি মিসেস প্রাচী অরোরা। জিসানের সঙ্গে ভালোবাসার নাটক করার ফল তোমাকে পেতে হবে। বাট একটা কথা বুঝলাম না, ভালোবাসা নাটকের খেলায় এতই মত ছিলে যে একটা আসামির সঙ্গে শুয়েও পড়লে। ব্যাপারটা মজার তো। মিহু রেগে মুখ ফিরিয়ে নেয় জিসানের থেকে। জিসান মিহুর মুখ ধরে আবার জিসানের সামনে এনে বলে, এখন আমি যাচ্ছি, তবে আমি খুব জলদি আসবো ফিরে। আমাকে আটকে রাখা এত সোজা না। এটা মাফিয়ার থেকে পুরো কলকাতা তো মুক্তি পাবে, কিন্তু তুমি আমার কাছ থেকে মুক্তি পাবে না, চরম শাস্তি পাবে তুমি। আবার দেখা হবে, আল্লাহ হাফেজ। এই বলে জিসান পুলিশের সঙ্গে চলে যায়। মিহু আর নিজেকে শক্ত রাখতে না পেরে ছুটে যায় মাহিরা খানের রুমে। সেখানে গিয়ে মাহিরা খানকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দেয় মিহু। মাহিরা খান কিছুই বলে না, শুধু মিহুর মাথায় হাত বুলিয়ে দেয়। সে সবটাই জানে আগে থেকে, আর এটাও বুঝে তার ছেলে ইচ্ছে করে হোক আর অনিচ্ছায় হোক অনেক পাপ করেছে, তার শাস্তি পাওয়া জরুরি। জিসান হয়তো তার ছোট আব্বুর কথায় মাফিয়া জগতে এসেছে, কিন্তু খুন সে নিজেই করেছে অনেক মানুষের। হয়তো তারা ভালো মানুষ ছিল না, কিন্তু তাদের শাস্তির জন্য পুলিশ ছিল। পুলিশের হাতে না দিয়ে জিসান নিজেই মেরে ফেলেছে তাদের। কাউকে খুন করার অধিকার জিসানের নেই, এমনকি কারোর নেই। মিহু জিসানকে ভালোবাসে, কিন্তু মিহু একজন গোয়েন্দা টিমের মেম্বার। ওর ডিউটি ছিল এটা, জিসানকে ধরিয়ে দেওয়া পুলিশের কাছে। ও সেটাই করেছে। যে কোনো পাপের শাস্তি হবেই, হোক সেটা বড় বা ছোট। সমাপ্ত।